সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এপিসোড অফ ওজি টক্স টিউন ইন করার জন্য আমাদের সাথে আজকে আরেকটা স্পেশাল গেস্ট আছেন, মিস্টার নাভিদ নরাদ শাহ। ওনার ডেজিগনেশন হচ্ছে কেন্দ্রীয় যোগ্য মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি থেকে। নাভিদ ব্রো, কেমন আছো? অনেক দিন ধরে তোমাকে আমরা চাচ্ছিলাম আসার জন্য। থ্যাংক ইউ ফর মেকিং দ্য টাইম। অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আর কি। আমি জানি তুমি খুবই বিজি। এনসিপি ইন জেনারেল ইজ ভেরি বিজি, দেখা যাচ্ছে, আমরা নিউজ টিউজ হুম। তো পাচ্ছি। অনেক কিছুই আছে, অনেক লম্বা লম্বা প্ল্যানস আছে। সো ওইটার পরও যে আমাদেরকে টাইম দিয়েছে, এটার জন্য আমরা উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আম, তোমার তোমার বায়ো, তোমার সাথে একটু ডিসকাশন হচ্ছিল যে তোমাকে কিভাবে ইন্ট্রোডিউস করব। এন্ড আই থিঙ্ক তোমার পলিটিক্যাল যে পরিচয়টা, ওইটা আই থিঙ্ক ইজ ইজ ইনাফ ফর নাও। বাট আমি জাস্ট আমাদের দর্শকের, তোমাকে একটু তেল দেওয়ার জন্য একটু একটু ভালো ভালো কিছু একটু নিউজ বলি। তুমি তুমি এনএসসি, ইউ আর আ লয়ার বাই ট্রেন, আই থিঙ্ক। তুমি ইউ 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 স্টাডিড লিগাল, লিগাল স্টাডিজ এনএসইউ থেকে। এন্ড আই থিঙ্ক তোমার একটা ডিগ্রি আছে ইন হিউম্যান রাইটস ল ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কার্ডিফ। সো হ্যাঁ, আমরা আমাদের দর্শকদেরকে যেটা we try to tell them is that we want to attract young, dynamic and well educated people, যারা শুধু ঢাকা সেন্ট্রিক না, মানে গ্রাসরুটস লেভেলে দেয়ার মেকিং আ ডিফারেন্স এভরি ডে। সো তোমার যদি একটু একটু ব্যাকগ্রাউন্ডটা একটু একটু বলতা, তোমার তোমার পড়াশোনা, তুমি কোত্থেকে আসতেছো, হাউ ইউ গট ইনটু পলিটিক্স, এনিথিং, এটা নিয়ে একটু 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 যদি বলতা, তাহলে আই থিঙ্ক ইট উড বি আ গুড স্টার্ট। ওভার টু ইউ। Okay, thank you, Shafi. Hello and assalamu alaikum, everyone. So I'm really glad to be here. So thank you for inviting me. আর আমি আসলে মানে আমি শিওর আমার চেয়ে আপনারা সবাই ব্যস্ত। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে জয়েন করলেন। সো আমাকে মানে সুযোগটা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলা আমি খুবই মানে থ্যাঙ্কফুল। সো বেসিক্যালি আমার পড়াশোনা হচ্ছে আমি বাংলাদেশের কুমিল্লার মানুষ। আমার পড়াশোনা স্কুল কলেজ কুমিল্লায়, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে আমার এসএসসি এইচএসসি। আর দেন হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ল পড়া হয়। তারপর মাস্টার্স করতে যাই কার্ডিফ ইউনিভার্সিটি ইউকেতে। এই মোটামুটি হিউম্যান রাইটস নিয়ে পড়াশোনা করি কার্ডিফে, হিউম্যান রাইটস ল। আর এছাড়া যদি বলেন যে আন্দোলনের সাথে কিভাবে আসলাম বা পলিটিক্সে কিভাবে আসলাম, আসলে আমরা কেউই তো পলিটিক্সে আসার কথা ছিল না, অনেস্টলি। সো আমার কখনোই প্ল্যান ছিল না যে আমি অ্যাক্টিভলি পলিটিক্সে আসবো বা কিছু করতে পারবো, আমি পারিও না পলিটিক্স। কিন্তু আসলে অ্যাক্টিভিজম করা হয়েছে অনেক বছর ধরেই। ধরেন 2012 থেকেই মোটামুটি, মানে আফটার এইচএসসি, যখন ঢাকায় যাই পড়াশোনা করতে মানে হায়ার এডুকেশনের জন্য, তখন থেকে হচ্ছে অ্যাক্টিভিজমের সাথে আছি। সো মূলত আমরা কাজ করতাম প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে। সো মানে আই ওয়াজ ভলান্টিয়ার ইন অর্গানাইজেশন, এটার নাম হচ্ছে বি স্ক্যান, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস। হুম তো হুম। আমরা মানে পার্সনস উইথ ডিসেবিলিটিস দের তো ভ্যারিয়াস ইস্যুস অ্যান্ড মোস্টলি রাইটস বেসড। বাংলাদেশে তো আসলে খুবই নেগলেক্টেড পুরো বিষয়টাই, যতটুকু থাকা উচিত একটা মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে কিছুই নেই। তো আমরা সেগুলো নিয়ে কাজ করতাম। আমরা সরকারের সাথেও অ্যাডভোকেসি লেভেলে অনেক কিছু করেছি। আর সমাজের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি এরকম। মানে গত 12 বছর প্লাস ধরে করা হচ্ছে, মানে ওখান থেকে আসলে শুরু আর কি। এছাড়াও সবসময় যেসব আন্দোলন হতো, মানে যেসব প্রেসিং ইস্যুস, ওগুলোর সাথে থাকতাম, মানে এমনি মেবি আই ওয়াজ প্যাশনেট মানে বা ইউ আর অলওয়েজ অ্যাক্টিভিস্ট এট হার্ট আর কি, মানে যে আই সোশ্যাল হ্যাভ ইস্যু। বিন, হ্যাঁ, আচ্ছা। বলতে বলতে পারা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। এই তো মূলত ওইখান থেকেই আসলে অনেকের সাথে পরিচিত হওয়া, যারা এখন আপনারা মানে ন্যাশনাল ফেস, তাদের অনেকের সাথে আসলে ওই জার্নিতেই পরিচিত হওয়া, কারণ তারাও সবসময় প্রতিবাদী ছিলেন, বিপ্লবী ছিলেন তাদের বিভিন্ন ফোরামেই, তারা তাদের মতো করে আসলে আর আমিও ওরকমই। আর এছাড়াও ন্যাশনাল ইস্যুগুলোতে তো আমরা সবাই এক হয়ে যেতাম, যে যে ফিল্ডেই কাজ করি না কেন আমরা ন্যাশনাল ইস্যুগুলোতে সবসময় এক হয়ে যেতাম। আর এছাড়া হচ্ছে ধরেন ইউনিভার্সিটিতে তো ক্লাব টাব করা হয়েছেই। So আমাদের আচ্ছা। নর্থ সাউথের ল ক্লাবটা মানে আমি শুরু করেছিলাম, মানে আই ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট। সো ওগুলো করতে গিয়ে মোটামুটি অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস বা এগুলোর সাথে জড়িত হয়ে যাওয়া আর কি। তো জড়িত হইলে যা হয় ভাই, এরপরে তো ইস্যু থাকলে তো আটকাই সবার, গেছো, হ্যাঁ। হ্যাঁ আটকে গেছি, রাইট রাইট আটকে গেছি। তো না, ওইভাবেই আর কি। হুম, জুলাইয়ের তো কথা মানে আই হোপ যে আরো গল্প আসলে যে জুলাইয়ের গল্পটাও করা যাবে। সো হ্যাঁ মূলত এভাবেই আসা, দেন আন্দোলনে জড়ায় যাওয়া। আর সবসময় আসলে মানে হাসিনা তো আর আজকের ফেসিস্ট না, 2014 ইলেকশন থেকেই মানে বলা যায়। তার আগে না হলে আছে আমরা পলিটিক্যাল না, সো পলিটিক্যাল দিকটা বাদই দিলাম, বাট 2014 ইলেকশন থেকেই তো বোঝা যাচ্ছিল যে দেশ কোন দিকে যাচ্ছে, বা হ্যাঁ। আওয়ামী লীগ বা হাসিনার না, ওই যে রাজনীতি।
রাইট, ডেমোক্রেসি যে একটা মানে ইজ নট গ্রান্টেড এনিমোর, ওটা ওই 2014 সালে আমরা তো ইন্টারনালাইজ তখন করছিলাম। হ্যাঁ, থেকেই হচ্ছে মানে ফেসবুকে লেখালেখি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা, মানে আমরা তো কেউই না, উই ওয়ার নোবডি, উই আর স্টিল নোবডি, বাট তখন থেকেই সব জায়গায় এগুলো করে আসছি। আস্তে আস্তে আসলে আরো মানুষজনের সাথে পরিচয় হয়েছে। তো হইতে হইতেই আসলে ওই যে রয়ে গেছে আর কি ভিতরে জিনিসটা, ভিতরে রয়ে যাওয়ার পরে যেটা ফাইনালি জুলাইতে গিয়ে একটা গণবিস্ফোরণ হইলো। হুম, And তারপরে আসলে তারপরেও রাজনীতিতে আসি নাই। দল গঠনের সময় কি আসলে মানে আমারই তো, এরা সবাই তো আসলে ভাই ব্রাদার বা সবাই আমরা পরিচিত আগে থেকে। তো তারা যখন অফার করলো যে মানে আমরা একটা নতুন কিছু করতে চাই, যে বিপ্লবটা আমরা সবাই মিলে করলাম, বিপ্লবটা তো একদমই অর্গানিক ছিল। দেশে যারা ছিলেন, আপনারা বাইরেও যারা ছিলেন, আমি শিওর সবাই এটাতে কাজ করছেন, না হলে তো এটা সম্ভব ছিল না। সো তারপরে যখন পলিটিক্যাল পার্টি, এটা সময়ের প্রয়োজনেই করতে হয়েছে। তো যখন অফার করলো, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি অত ইন্টারেস্টেড ছিলাম না। তারপরে যখন আরো কয়েকজন অফার করলো, তখন আসলে ভাবলাম যে ওকে, মানে উই ক্যান ট্রাই আর কি, লেটস ট্রাই সামথিং নিউ। এত বছর তো অ্যাক্টিভিজম করলাম, আর সবাই বেশিরভাগই এই পার্টিতে ধরেন অ্যাক্টিভিস্টই ছিল সবাই। সো হ্যাঁ, তাদের হ্যাঁ, সাথে হ্যাঁ। ওয়াই নট গিভ ইট এ ট্রাই, এই আর কি। কারণ না, আমরা এটা সবসময় খালি গালি দিই পলিটিশিয়ানদেরকে, আমরা নিজেরাই এক্স্যাক্টলি। আবার গালি খেয়ে দেখি যে আসলে কি আমরাই সমস্যা নাকি সিস্টেমের সমস্যা, মানে চেঞ্জ করার ট্রাই করি। না পারলে ভাই আবার অ্যাক্টিভিজমে দেখা যাবে ফিরে গেছি। ওইটাই, ওইটাই, হ্যাঁ, না আসলে অ্যাক্টিভিজমটা নাবিদ ভাই ইজ এ পার্ট অফ পলিটিক্স, রাইট? ওইটা আপনারা আগেই শুরু করে দিছিলেন। এটা এরপরে অফকোর্স। হয়তো এটা ফুলফিলড হয়েছে আর কি, একটা পলিটিক্যাল, এই যে একটা বিপ্লব বলতেছি আমরা, তারপরে এই যে পলিটিক্যাল পার্টি গঠন করা, নতুন দেশের দায়িত্ব যদি আপনারা বা আমরা না নেই, তাহলে আসলে মানে আমরা জাস্ট ব্লেমই দিয়ে যাবো। সো রাদার আপনারা যে ডিসিশন গুলো নিচ্ছেন, আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি, যেটা মানে জানা মানুষজন যখন, মানে যারা অ্যাক্টিভিস্ট, যারা মানুষের অধিকার নিয়ে কাজ করছে, এই মানুষগুলো যদি রাজনীতিতে আসে, আমরা তখন অনেক আশাবাদী হয়ে যাই যে আমরা হয়তো অনেক অন্য ডিফারেন্ট টাইপ অফ পলিটিক্স দেখতে পারবো। সো ওই জায়গাতেই একটা প্রশ্ন আমি সবসময় এনসিপির কোন একটা নেতাকে করতে চাইতাম, যেহেতু আপনি আমাদের সাথেই আছেন, যে শিওর। নতুন বন্দোবস্তের যে বাংলাদেশ, যে কনসেপ্টটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে জুলাইয়ের পরেই আমরা শুনতে পারছি, নতুন বাংলাদেশে এই কনসেপ্টটা সম্পর্কে আসলে আমরা অনেক সময় অনেক ধরনের এক একজনের ব্যাখ্যা থাকে, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, বাট আসলে পার্টিগত ভাবে, বা যেহেতু মাহফুজ ভাইও এই আন্দোলনের অনেক বড় একটা মাইন্ড ছিল, বা আপনাদের অনেক আইডিওলজিক্যালি আপনারা একই সাথে, তারা যে যদিও সে সরকারে, বাট আমরা এটা এটা জানি যে এটা এনসিপির বা এই একই মানুষগুলাই ছিল। তো ওই জায়গা থেকে নতুন বন্দোবস্ত বলতে যদি আসলে আপনি একটু সহজে বোঝাইতে চান আমাদেরকে, মানে সমগ্র দেশের মানুষের বা আমাদের অডিয়েন্স যারা, বা আসলে কি এটা, মানে আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা মানে আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আই এম শিওর, মানে সবারই প্রশ্ন। আমরাও যখন জনসংযোগ করতে চাই, মানুষ এটা বুঝতে চায় যে আমরা কি বলতে চাচ্ছি, কারণ বললেই তো আর হয়ে গেল না, এটা তো করে দেখাইতে হবে। আর এক্স্যাক্টলি, মানুষটা আপনি শব্দ একটা বলতেই পারেন, কিন্তু আসলে কি মিনটা। সেটাই। তো এখানে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা একদম শুরু থেকেই, এখন আমি শিওর এটা অনেক কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট স্বাধীনতার শুরু থেকেই কিন্তু ভারতপন্থী আর পাকিস্তানপন্থী রাজনীতি, এটার মধ্যে একটা মানে ভেদাভেদ ছিলই। এটা আমরা স্বীকার করি আর না করি। আহ ধরেন স্বাধীনতা তো আমাদের ৭১ নিয়ে কোনো কোয়েশ্চেন করার প্রশ্নই আসে না। সো কিন্তু ৭১ সালে যে ভারত আমাদেরকে সাহায্য করছিল, সেটা কিন্তু ওরা শুধু হিউম্যানিটেরিয়ান কজে করছে এমনটা না। এটা তো সবাই আমরা মোটামুটি যারা জিও পলিটিক্স বুঝি, আমরা সবাই জানি। তো তাদেরও এখানে কিছু স্বার্থ ছিল, বা তাদের একটা ভিশন ছিল যে কিভাবে স্বার্থটা তারা হাসিল করবে। তো তারপর যে দলটা, মানে আমাদের স্বাধীনতার সময় যে দলটা সবচেয়ে প্রমিনেন্ট ছিল, এটা তো আওয়ামী লীগ ছিলই। তারপরে কিন্তু ওই স্বাধীনতার সময় তাদের যে ইন্ডিয়ান কানেকশনটা, সেটার কারণে কিন্তু তাদেরকে ভারতপন্থী রাজনীতিটা করতে হয়েছে। আমি যদি খুব মানে তাদেরকে কি বল, বেনিফিট অফ ডাউট দিয়েও যদি বলি আর কি, যে করতে হয়েছে। সো বাংলাদেশে সবসময় এই ভারতপন্থী রাজনীতিটা হয়ে চলে আসছে স্বাধীনতার পর থেকে। আর পাকিস্তান তো আমরা আগে ছিলাম, আমরা অনেক সংগ্রাম করে আমাদের স্বাধীনতা অর্জন করছি। আর আমাদের এখনো একটা পলিটিক্যাল পার্টি আছে যারা পাকিস্তানের পলিটিক্যাল মানে আইডিওলজির সাথে অ্যালাইন্ড ছিল, তারা এখনো এক্সিস্ট করে। সো পাকিস্তানপন্থী রাজনীতিটা বাংলাদেশে সবসময় একটা টপিক। যদিও এখন বা এই গত কিছু বছর পাকিস্তানপন্থী রাজনীতি বললে আমার নিজেরই ধরেন হাসি আসে, যে পাকিস্তানের থেকে আমরা কি রাজনীতি করবো, মানে মানে ওরাই তো একটা অলমোস্ট ফেইল্ড স্টেট, তাই না? তো ওদের থেকে ইটস এ আসলে ফেইল্ড শেখার। স্টেট, মানে আমি বলবো ইটস এ ফেইল্ড স্টেট, যারা রাইট, মানে এখনো পর্যন্ত ওই পন্থী জায়গা থেকে রাজনীতি। বের হতে পারে না। এক্স্যাক্টলি। সো পাকিস্তান যে আরেকটা দেশে গিয়ে মানে রাজনীতি শিখাবে আর ফলাবে, আমি মনে করি না তাদের সেই অবস্থা আছে। সো এটা সবসময় একটা পলিটিক্যাল ইস্যু হিসেবে
ইউজ করছে আর কি আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ ভারতপন্থী রাজনীতি করতো, এটা নিয়ে আমার মনে হয় না এখন দেশের কারোই আর কোনো ডাউট আছে। যাদের আছে তাদের তাদের আরো পড়াশোনা করা উচিত আমি মনে করি। সো এটাই তো প্রথম ইস্যুটা হচ্ছে যে আমরা এই ভারতপন্থী পাকিস্তানপন্থী এই মানে এই ডাইনামিকটা থেকে বের হয়ে আসতে চাই, আমরা একটা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। তো আমাদের একদম ঘোষণাপত্রেই কিন্তু এই লাইনটা এক লাইনে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলে দিয়ে গেছে। এবং এইটা কিন্তু আপনারা বাংলাদেশের জন্ম হয়েছে 54 বছর, 71-এর পর থেকেও যদি ধরি, এই লাইনটা কিন্তু অনেক বোল্ড একটা লাইন, এটা কেউই কিন্তু এখনো বলে নাই বা এভাবে ফ্র্যাঙ্কলি বলার সাহস করতে পারে নাই। সো এটা কিন্তু আমরা ফার্স্ট হচ্ছে এটা একটা যে আমরা এক। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এখন আদর্শগত কথাবার্তা বলে অনেক কিছু বলা যাবে, সেটা হয়তো অনেকের মানে ভালো লাগার নাও লাগতে পারে, অনেকে নাও বুঝতে পারে, আমি নিজেও অনেক কিছু ফ্র্যাঙ্কলি বলে আমাদের যে পলিটিক্যাল কালচারটা এবং পলিটিক্যাল ইকোনমির যে কালচারটা, এটা থেকে আমরা হচ্ছে ভাই বের হয়ে আসতে চাই। যেমন যদি আমরা মানে আমি আমাদেরকে দিয়ে উদাহরণটা দেখাবো যে আমাদের পলিটিক্যাল পার্টিতে ফুল টাইম পলিটিশিয়ান কেউই নাই বলতে গেলে। আইদার সবাই স্টুডেন্ট ছিল বা রিসেন্ট গ্র্যাড, তারা টিউশনি করতো, তারা বিসিএস এর পড়াশোনা করতো, ওইভাবে একটা আন্দোলনের মাধ্যমে তারা রাজনীতিবিদ হয়েছে। আর আমার মতো কিছু মানুষের যারা বেশ কিছুদিন আগে পাশ করছিল, আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিজেদের প্রফেশনে ছিলাম, নিজেদের কাজকর্ম করতাম, আমরা জড়াই গেছি। এবং আমরা না কেউই পলিটিক্সটাকে আমাদের প্রফেশন হিসেবে নিতেও চাই না, কারণ আমরা দেখছি সবসময় যে পলিটিক্স আমাদের প্যাশনের জায়গা, এখানেই আমরা রাখবো। এখন অনেক বেশি সময় দেওয়া লাগতেছে ফর শিওর, কিন্তু এখানে পার্থক্যটা এটা হচ্ছে যে বাংলাদেশে এতদিন যে রাজনৈতিক দলগুলো আছে কনভেনশনাল এবং হিস্টোরিক্যালি, তারা তারা সবাই পলিটিক্সটাকে প্রফেশন হিসেবে নিয়ে কিন্তু জিনিসটাকে পলিউট করছে। আপনি যখন পলিটিক্সকে প্রফেশন হিসেবে নেবেন, এখান থেকে তো টাকা বের করতে হবে, আপনার ফ্যামিলি চালাইতে হবে ফর দ্য বেসিক্স, এরপরে তো আরো সবার অ্যাসপিরেশনস থাকেই। কিন্তু যখন এটা প্যাশন হিসেবে থাকবে, তখন কিন্তু আপনার এটা থেকে আর কোনো চাহিদা নাই। আপনি একটা ভালো চিন্তা নিয়েই আসবেন যে আমি মানুষের উপকারই করব, আমি সমাজে একটা চেঞ্জই আনতে চাই, অথবা আমি আমার আদর্শটাকে আপহোল্ড করতে চাই, মানুষের মাঝে ছড়াই দিতে চাই। এরকম 3-4টা চিন্তার বাইরে কিন্তু পলিটিক্সকে যাওয়ার তেমন কোনো কারণ নেই, যদি সহজ ভাষায় বলি। হ্যাঁ, কিন্তু কনভেনশনাল পার্টিগুলোরও কিন্তু সেম আইডিওলজি নিয়েই তারা রাজনীতির ব্যাখ্যাটা দেয়, থিওরিটিক্যালি বলতেছি আমি। আপনি কনভেনশনাল বা হিস্টোরিক্যাল পলিটিক্যাল পার্টি, আমি কিন্তু এজন্য থিওরিতে যাইনি, আমি জাস্ট প্র্যাকটিক্যালি যেটা আমরা এখন মানে উই আর লিভিং দিস আইডিওলজি। সো এখন আমরা কতদূর পারবো সেটা তো আসলে সময় বলে দিবে, বাট আমরা এই মানুষগুলো কিন্তু আমরা আমাদের প্রফেশন থেকে বের হয়ে আসলে এবং আমরা এদিকেই যাচ্ছি। সো এটা আমি জাস্ট ডিফারেন্স দিয়ে আমি মনে হয় যে বলতে বা আমাদেরকে বলতে হবে নাবিদ ভাই, এটা এটা আমরা বুঝতে পারছি, মানে যে বাংলাদেশের যে দুইটা পন্থী রাজনীতি হয়েছে সেখান থেকে বের হয়ে একটা বাংলাদেশপন্থী রাজনীতি, এবং আপনারা যেটা বলতেছেন যে নতুন ভাবে আমরা কাজ করে যে প্রফেশন হিসেবে না দেখে প্যাশন হিসেবে। বাট আমি বলতেছি, যদি যেহেতু আপনি রাজনীতি করতেছেন ইলেকটোরাল পলিটিক্স ক্ষেত্রে, আমাদের যে প্লুরাল সোসাইটি, মানে আমাদের যে জনসাধারণ মানুষ, তারা কিন্তু এই তাত্ত্বিক জিনিস অনেক সময় বুঝতে পারে না বা বুঝে না। এখন তাদের কাছে যদি এই জিনিসটাকে আপনি সামারাইজ করে সহজ ভাষায় বলতে পারেন যে নতুন কি পাচ্ছে সে, মানে জনগণ হিসেবে, মানে ওইখানে আপনাদের থিমটা কি আছে নতুন বন্দোবস্তে? আচ্ছা, বন্দোবস্ত যদি সেটাও যদি বলতে চান, দেখেন আমাদের সংস্কার যে প্রস্তাবগুলো আছে, মানে খুব এটা তো অনেক ডিটেইল, অত ডিটেইলে যদি নাও যাই, আমরা কিন্তু পুরো জিনিসটাই চাচ্ছি জনগণের কাছে ক্ষমতাটা ফিরিয়ে দিতে। সংবিধানে আমাদেরকে বলে দিছে 7ম অনুচ্ছেদে যে রাষ্ট্রের মানে মালিক হচ্ছে জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এইটা কিন্তু আমরা এখন পর্যন্ত ওইটা আমরা এনশিওর করতে পারিনি এতদিন সেটা ছিল। হ্যাঁ, এবং বর্তমান সংবিধান দিয়ে সেটা সম্ভব না। তো সেই জন্যই কিন্তু আমরা সংবিধান পরিবর্তনের কথা বলতেছি, আমরা নতুন সংবিধানের কথা বলতেছি। কারণটাই হচ্ছে এইটা যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে রাজনীতিটাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, আমরা দেশটাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। এবং এটা যে আমরা শুধু চাই সেটাই তো আর না, আমরা কিন্তু সুস্পষ্ট কিছু ধারণাও দিয়ে দিছি যে কিভাবে রাষ্ট্র কাঠামোটা কতটুকু সংস্কার করলে এটা মানুষের কাছে ফিরে যাওয়া সম্ভব। 100% না হইলেও তাদের কাছে আলটিমেট মূল পাওয়ারটা ফিরে যাওয়া সম্ভব। তো এটা তো অবশ্যই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মানে প্রাইমারি ভিশনটা বলতে পারেন। তবে ভাই, আমি খুবই আশাবাদী হয়েছিলাম, আমরা সবাই অনেক আশাবাদী ছিলামও। মানে আপনি যে কথাটা বললেন বা এনসিপি ইন পেপার যে থিওরিটিটা, এটা আমরাও চাই যে মানে এমন নেতৃত্ব বাংলাদেশে আসুক যারা আমাদের নতুন কিছু দিতে পারবে। বাট আমি যখন আবার আপনাদেরই নেতৃবৃন্দ যারা আছে টপ লেভেলে, ধরেন সার্জিস আলমের কথাই ধরি, সার্জিস আলম যখন একটা পঞ্চগড়ে শোডাউন করলো এবং সেখানে আমরা দেখতে পেলাম যে
গাড়ি নিয়ে যাওয়া, ওই ব্যাপারগুলোতে আমি যাব না। ওইটা কিন্তু তার যে স্ট্যাটাসটা, তার পার্সোনাল যে অভিমতটা, যে গতানুগতিক স্টাইলে পলিটিক্সটা করতে হবে, তাসনিম জারাকে উনি যখন রিটুইট করে কথাটা বললো আর কি। সো মানে আপনারা নতুন বন্দোবস্ত আপনারা বলতেছেন, বাট সেখান থেকে নেতৃবৃন্দ যখন আবার তাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতি গতানুগতিক ভাবেই 95% এখনো মানুষ ওইভাবেই চায়, মানে তখন আবার আমরা আবার মানে আশাহত হয়ে কন্ট্রাডিক্টরি যাচ্ছি কথাবার্তা আসে, তো আই থিংক যে মিক্সড আমরা আসলে মেসেজেস পাই একটু। হ্যাঁ, মানে যেটা থিওরিতে বা পলিসিতে আছে সেটা আমরা প্র্যাকটিসে যদি দেখতে চাই, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় সে কনফিডেন্টলি যখন বলতেছে যে না এইভাবেই পলিটিক্সটা করতে হবে, তখন তো মানে আমরা নতুনত্ব কিছু খুঁজে পাই না। মানে ওই জায়গাটাতে কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আপনার কি মনে হয় আসলে? আচ্ছা, এখন মানে আই ক্যানট অ্যান্সার ফর সার্জিস অফ কোর্স, বাট আমি যদি আমার পারসেপশন অ্যাজ থেকে এ বলি, পার্টি ধরেন মেম্বার, হ্যাঁ মানে আপনারা তো মানে সবাই একসাথেই রাজনীতিটা হ্যাঁ, করতেছেন। অফকোর্স ওইটাই বললাম, মানে অ্যাজ এ ফেলো পার্টি মেম্বার আসলে বলতে পারি। দেখেন, এখন আমাদের মধ্যেও তো আমরাও মানে নানান জায়গা থেকে আসছি, আমরা যে সবাই এক এক জায়গা থেকে আসছি বা একই চিন্তার মানুষ সেটাও তো না আমরা। না। এবং আমাদের পার্টিটা এখনো মানে খুবই গণতান্ত্রিক একটা দল। এই কারণে আমি বলবো যে এখানে মানে আপনারা দেখে আসছেন যে শেখ পরিবার যা বলবে এর বাইরে কিন্তু বিএনপির সরি আওয়ামী লীগের যাওয়ার কোনো সুযোগ ছিলই না। না। ইভেন এখনো জিয়া পরিবার যা বলবে বিএনপির তার বাইরে যাওয়ার তেমন কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের পার্টিতে হ্যাঁ আমাদের সুপ্রিম লিডাররা আছেন, কিন্তু তারাও তাদেরকেও কিন্তু কোয়েশ্চেন করার আমাদের সেই স্পেসটা এখনো আছে। ঠিক আছে, ইভেন সার্জিসকে কিন্তু আমাদের লাস্ট মিটিংয়েও কোয়েশ্চেনটা করা হয়েছে, আমরাও জানতে চাইছি যে ভাই এটা যে হ্যাঁ, হইলো যে এটা আমার মানে মনে আমার হয় তো যেটা গাড়ি নেই 200, তাহলে কি আমি রাজনীতি করতে পারবো না? আমার তো শোডাউন করার ক্ষমতা নেই। হোয়াট এম আই সাপোজ টু ডু তাহলে? সবার তো আর থাকবেও না, সবার থাকবে না, এবং এটাই স্বাভাবিক। তো এটা কিন্তু তার কোশ্চেনটা করা হয়েছে। এখন ওইটাই বললাম যে এটা এক একজনের দৃষ্টিভঙ্গিটা এক এক রকম হইতে পারে, যে তার এলাকায় কিভাবে রাজনীতি করলে তার একটা আলাদা জায়গা তৈরি হবে মানুষের মনে। তো সেই দিক থেকে চিন্তা করে সার্জিস আলম হয়তো কাজটা করছেন। এখন মানে পার্সোনালি আই ডোন্ট নিড টু সাপোর্ট ইট অফকোর্স, বাট এখানে ফেলো পার্টি মেম্বার হিসেবে আমি এটাই বলবো যে এই কাজেই যে আমরা একেবারে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে বের হয়ে গেলাম জিনিসটা এমনও না। কারণ এখন এটা যদি হতে পারতো যে উনি তার ইনকাম সোর্সটা কি সেটা কিন্তু সার্জিস পাবলিকলি মোটামুটি ক্লিয়ার করছে, সেটা অনেকে হাসির পাত্র হয়েছে বা তা অনেকে মিম বানানো হয়েছে, সেটাও আমি মানলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি এরকম কোনো কমপ্লেইন থাকতো যে এই তার যে শোডাউনটা করা হয়েছে এটা মানুষকে নির্যাতন করে করা হয়েছে বা চাঁদাবাজি করে করা হয়েছে, এটা যদি এরকম কোনো বিষয় থাকতো তাহলে তো এটাকে অবশ্যই আপহোল্ড করা বা ওন করার কোনো টপিকই উঠে না। কিন্তু আমরা সবাই চাই যে এই কালচারটা থেকে আমরা বের হয়ে আসি। কিন্তু বের হয়ে কি সিস্টেমটা চেঞ্জ করতে গেলে ইভেন এখনো আমরা গ্রাউন্ড পলিটিক্স করতে এসে দেখতেছি আপনাকে ফার্স্টে সিস্টেমটার ভিতরে ঢুকতে হবে। আপনি যদি ফার্স্টে এসে একটু সুপারফিশিয়াল কথা বলা শুরু করেন বা আমরা বলা শুরু করি, মানুষ ওটা আসলে মানে হবে নিবে না। না আর কি। কারণ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আছি, আমরা শেখ হাসিনাকে সবাই নামাবো, এটাতে ধরেন সারা দেশের মানুষ এক। কিন্তু এখন যখন ভোটের রাজনীতির বিষয় আসবে, বিপ্লব আর রাজনীতি কিন্তু দুই জিনিস। তো এখন যখন ভোটের রাজনীতির বিষয় আসবে, আমরা কেন যোগ্য বা আমরাও যে ম্যাচিউরড এনাফ, আমাদেরকে অলরেডি পোলাপেনের দল কিন্তু সবাই বলে। এবং এটা খুবই স্বাভাবিক, আমাদের সবার বয়স্ক, আমাদের এভারেজ এজ মনে 30ও না, আরো কমও হইতে পারে আমাদের সেন্ট্রাল কমিটির কথা যদি 27 হতে পারে, হ্যাঁ। or 30-35 এর বেশি কেউই নাই বলতে গেলে। তো এটাই আমি বলতে যাচ্ছি যে আমরা সিস্টেমটার ভিতরে ঢুকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এখন এটার ওয়েটা এক একজনের এক এক রকম। তো মেবি সার্জিস আলম ফেল্ট দ্যাট যে তার এলাকায় মানুষের মানে অন্তত নজরে আসার জন্য তার ওই কাজটা করা প্রয়োজন ছিল, তিনি হয়তো সেটা করছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে তার নিয়ত ঠিক জায়গায় আছেন, এবং আমি এটাও বিশ্বাস করি যে অ্যাজ এ ফেলো পার্টি মেম্বার আমরা সামনে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা বলতেছি সেটা আমি যেমন আপহোল্ড করবো উনিও করবেন এবং সবাই করবে। নাবিল ভাই, কষ্টটা লাগছে কোথায় জানেন? মানে আমি তাকে যখন হিরো হিসেবে দেখবো যে আমার বিপ্লবে নেতৃত্ব দিছে, তখন তার কাছ থেকে যদি অনুপ্রেরণার বদলে আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই, তখন কষ্টের জায়গা লাগে। বুঝতেছেন আমি কোথা থেকে বলতেছি? মানে আই পার্সোনালি না, এখানে পজিটিভ আর কি। কিছু সাইডও আছে। আর ধর এই যে ডক্টর তাসনিম যারা যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার পার্টিরই আরেকজন মেম্বারকে অ্যাকাউন্টেবল করছে, হ্যাঁ এই প্র্যাকটিসটাও কিন্তু আমরা আগে দেখি নাই। মানে কখনোই দেখি নোবডি ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশি পলিটিক্স কেউ তার সেম পার্টির আরেকজনকে এভাবে অ্যাকাউন্টেবল করে নাই, আনলেস যদি পার্সোনাল কোনো কনফ্লিক্ট না হয়। সো আমি মনে করি যে এটা একটা জাস্ট টু অ্যাড উইথ ইউ ভাই, ইভেন ওই স্ট্যাটাসে কিন্তু নিচে হান্নান মাসুদ কমেন্টও করছিল। সো এমন কিন্তু না যে আমাদের দেখা হয় না, আমাদের কিন্তু পার্টি অফিসে দেখা হয়। বাট
ইটস লাইক মানে আমার একটা ফ্রেন্ড যেরকম আমার দেখা হওয়ার পরেও কিন্তু আমার স্ট্যাটাসে গিয়ে কমেন্ট করবে বা আমাকে ধরতে পারে কোনো একটা বিষয় হইলে। না, এই এখানেও সুস্থ কিন্তু প্রতিযোগিতাই দরকার, এই সুস্থ সেটাই। প্রতিযোগিতা থাকাটা তো অবশ্যই। ওই আলটিমেটলি জানা আমাদের এমটা তো মুখ দেখা দেখি বন্ধ, পার্টির মধ্যে গ্রুপিং হয়ে গেছে, একদমই না। মানে উই ক্যান না। কোয়েশ্চেন ইচ আদার, উই হ্যাঁ। ক্যান কাম আপ টু আ সলিউশন এন্ড দেন এগেইন ওয়ার্কিং টুগেদার। না এই না আর কি। ওই সাইডের থেকে চিন্তা করলে ডেফিনেটলি এনসিপি একটা অ্যাক্টিভলি একটা পলিটিক্যাল কালচারের বা যে চেঞ্জটা আনার আমাদের সবারই মানে অ্যাসপিরেশন ছিল, ওই জিনিসটা এনসিপি ট্রাই করতেছে, এটাকে ইনাফ ক্রেডিটও দেওয়া উচিত। উই আর অল গুড। আই থিঙ্ক তাও কিছু কিছু ব্যাপারে মাঝে মাঝে একটু মানে ডিফিকাল্ট, মানে বিএনপিও যদি দেখেন, আপনি যদি বিএনপির এক্সাম্পল, বিএনপির এগেনস্টে অনেক চাঁদাবাজির কেসেস বা অনেক চাঁদাবাজির অ্যালিগেশনস আসছে, তাও বিএনপি, আমি মানে আজকে পড়তেছিলাম যে বিএনপি মানে গত 1-2 মাসে মনে হয় প্রায় 2000-এর মতো আই থিঙ্ক মানে মানে তোর পার্টি কর্মী বহিষ্কার করছে। আপনি যদি সেম কালারের মানে ওই সেম জিনিসটা ইউ ক্যান এক্সপেক্ট যে আচ্ছা ঠিক আছে, মেবি দ্যাট ইজ ডিফারেন্ট, বিএনপি ইজ ট্রাইং সামথিং, একটা ডিফারেন্ট পলিটিক্যাল কালচার আনতেছে। এনসিপি কিন্তু উই আর এক্সপেক্টিং দ্য সেম ফ্রম এনসিপি। এখন রিসেন্টলি যেটা হয়েছে তানভীরের ব্যাপারটা, অনেক মানুষ কোয়েশ্চেন করতেছে তানভীরের ব্যাপারটা তো অ্যালিগেশন আসছে 1 মাস আগে, ওরা 1 মাস পরে কেন জিনিসটা বসে, ওয়াই সো লেট? আর এটা জিনিসটা মানে হোয়াট ইজ এনসিপি ডুইং টু মেক শিওর যে ঠিক আছে আপনারা বলতেছেন হ্যাঁ আমরা আমাদের আইডিয়ালস গুলো এখানে, আমরা চাই একটা ডিফারেন্ট পলিটিক্যাল কালচার, একটা ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেম, তো ওইটা আমরা ট্রাই করবো, ওইটা আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবো নাকি আমরা জানি না, বাট উই উইল ট্রাই। বাট ওই ট্রায়ের মানে যে প্রসেসটা, ওই প্রসেসের মধ্যে কিন্তু পিপল লাইক তানভীর, ওই তানভীরের সিচুয়েশন গুলো আসতেছে। সো আপনারা সিস্টেম্যাটিকলি কি করতেছেন? আই নো ইউ গাইজ ওয়ান্ট আ ডিফারেন্ট সিস্টেম, বাট সিস্টেম্যাটিকলি আপনারা ইন্টারনালি কেমনি অর্গানাইজেশনকে সাজাচ্ছেন বা মানে আপনাদের প্রসেস গুলো কেমনি চেঞ্জ করতেছেন টু মেক শিওর দ্যাট তানভীরের মতো সিচুয়েশন আর কখনো আসে না, বা তানভীরের মতো সিচুয়েশন আসলে আরো সুইফট রিয়াকশন কেমনে আসবে, এই ধরনের মানে যদি আপনি একটু যদি একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, জি ভাই, অবশ্যই। এটা বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ১ মাস আগে অ্যালিগেশনসটা আসছিল। কিন্তু তখন হচ্ছে কি মানে ফেসবুকে কিন্তু শুধু ১ মাস না ভাই, দেখবেন প্রতিদিনই আমাদেরকে নিয়ে কিছু না কিছু বের হচ্ছে। এই যে ইভেন True, গতকাল true. বা দিনও বের হলো যে নাহিদ কার সাথে বসে আছে ছবিটা ব্লার করা, এবং ওটা বুঝাই গেছে, কিন্তু দেখবেন সোফার এক কোণা থেকে মনে হয় একজন ছবিটা তুলছে, তুলে বলে দিছে সে আওয়ামী লীগের এই ছিল সেই ছিল সেই, লিখে দিলে আর হয়ে গেল। এরপরে কিন্তু আসলেই লোকটাকে না চেহারা দেখা যাচ্ছে, সে আওয়ামী লীগ করতো না বিএনপি করতো, এটা বোঝাটা তো পরের বিষয়। মানে এটাই কিন্তু ভাইরাল, সবাই গালাগালি করে টোরে আমি দেখলাম একটা একাকার অবস্থা। তো বিষয়টা হচ্ছে আমরাও যে কোন ইস্যুটাকে সিরিয়াসলি নিব, আর কোন ইস্যুটা প্রতিদিনকার মতো আমাদেরকে আমাদের এগেইনস্টে প্রোপাগান্ডা ওর আমাদেরকে দুর্বল করার জন্য করতেছে, এটা কিন্তু আমাদের বোঝাটাও কষ্ট ভাই। দিন শেষে কিন্তু আমরাও আপনাদের মতোই কিন্তু মানুষই, সাধারণ মানুষই ভাই। এবং বললামই তো আমরা তো একই আমরা খুবই খুবই সাধারণ জায়গা থেকে সবাই উঠে আসা, কেউই কিন্তু একদম প্রফেশনাল পলিটিশিয়ান না। দলটা হয়েছেই বা কয়দিন। সো অবশ্যই আমাদের কিছু জিনিসে রিয়্যাক্ট করতে দেরি হয়েছে টোটালি, মানে এটা আই এগ্রি উইথ ইউ অল। এবং এটা আমরা অ্যাডমিটও করি, আমরা নিজেরাও সেটা স্বীকার করি। বাট উই আর ট্রাইং টু বিল্ড এ সিস্টেম, সত্যি কথা বলতে, যে ভবিষ্যতে যেন এই জিনিসগুলো আর না হয়। এবং ওই 1 মাস আগে হওয়ার পরও যখন এমন না যে জিনিসটা আমাদের মাথা থেকে বের হয়ে গেছিল, এখানে আমি তো আসলে তেমন কেউই না, বাট আমাদের যে পার্টির একদম টপ লিডারশিপ আছে তাদের মাথা থেকে বের হয়ে গেছিল জিনিসটা এমন না। তো তারা কিন্তু জিনিসটাকে নজরে রাখছে এবং তারা হয়তো ভিতরে ভিতরে খোঁজ খবরও নিছে। এটার কারণটা হচ্ছে যে আমাদের লাস্ট যে জেনারেল মিটিং হলো 3 দিন আগে সম্ভবত হয়েছে, এরপরে ডিসিশনটা আসছে। সো ওই ওই ইনসিডেন্টের পরে আসলে আমাদের এমন কোনো মিটিং হওয়ার সুযোগ হয়নি যে আমাদের একটা অর্গানাইজেশনাল ডিসিশন আসতে পারে। কারণ এটা তো একটা বিগ স্টেপ যে আমরা একটা সিস্টেম চেঞ্জ করবো। আমরা আবার ধরেন একজনের নামে আসছে, আমরা বলে দিলাম, মাত্র কিন্তু 1.5 মাস হয়েছে ভাই পার্টি। বিএনপির এক্সাম্পল যে দিলেন, উইচ ইজ ভেরি ভ্যালিড, কিন্তু বিএনপি অনেক পুরনো একটা দল, দে নো হাউ টু ডিল উইথ দিস ইস্যুস। আমরা রাইট। দলটা শুরু করতে মাত্র, শুরু করার পর দিন থেকে আমাদের পিছনে সবাই লেগে গেছে। তো আমরা বুঝতেছি না আর কি যে আসলে কিভাবে সামাল দিব। বাট আমার মনে হয় আস্তে আস্তে আমরা নিজেরা একটু গুছাই নিচ্ছি। আর সিস্টেম বিল্ড করার কথা যেটা বললেন, আমি কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা কখনো দেখি নাই, যেহেতু মানে বিএনপির এক্সাম্পলটা আসলে দেখে সেটা বলতেছে, অন্য পার্টির কথা তো বাদই দিলাম। যে আমরা কিন্তু একদম ফেসবুকে আমাদের প্রেস রিলিজও দেওয়া হয়েছে যে আমাদের প্রপার একটা ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, কমিটির মেম্বার কারা কারা আছে সেটাও কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। সো ইটস নট লাইক যে নাহিদ ইসলাম বললো এটা একদম ওহিনাজিল হয়ে গেল, উনি বললেই শুধু বিচার হবে, উনি না বললে হবে না, এবং আমাদের সবাই তার কাছে যাইতে হবে। সো আমাদের একটা টিম হয়েছে, ডিসিপ্লিনারি টিম, এবং একটা ডিসিপ্লিনারি অ্যান্ড ইনভেস্টিগেশন টিম, যেখানে অনেক লয়ার্স আছেন এবং অন্যান্য মানুষজন আছে যারা পার্টিতে একদম সর্বজন শ্রদ্ধেয় বা ভেরি ট্রান্সপারেন্ট, যাদেরকে আমরা সবাই বিশ্বাস করি এবং সেই জায়গাটা আছে। তারা কিন্তু এখন থেকে এই ইস্যুটা ডেডিকেটেডলি ডিল করবে। এবং এমন না যে
এই ইস্যুগুলো জেনারেলি যেটা হয় যে পার্টির ভিতরে কেউ কমপ্লেইন দিলে তারা ডিল করে, ডিসিপ্লিনারি কমিটি সাধারণত এটা করে। এটা হচ্ছে কি ইভেন যদি ফেসবুকেও কোনো একটা ইস্যু আসে, আমরা কিন্তু ভাইরাল ইস্যুগুলোকে খুব সিরিয়াসলি নিব, কারণ ভাই ভাইরাল হইতে হইতেই কিন্তু বিপ্লবটা হয়েছে। সো আমরা সোশ্যাল মিডিয়াকে নিচ্ছি, এমন না যে আমরা উড়াই দেই। সো আমরা এটা সারা দিন শেষে এটা নিয়ে আবার আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয় যে আজকের ভাইরাল টপিক হচ্ছে এটা কি আসলে উই আর ইনভলভড ইন ইট অর নট, ইফ উই আর দেন হাউ টু রেসপন্ড টু দিস। সো একদম নাম টাম দিয়ে কিন্তু আমরা একটা ডিসিপ্লিনারি কমিটি করে দিছি। সো ইনশাআল্লাহ যদি আমাদের পার্টির মধ্যে সবাই তো ভাই একরকম মানুষ, এবং মানুষ হলে ভুল ত্রুটি থাকবে, মানুষের মধ্যে মানুষ অনেক গুনাহও করবে, এটাও ন্যাচারালি, কিন্তু যতটুকু সম্ভব এটা কমিয়ে নিয়ে আসা যায় সেটাই তো আমাদের চেষ্টাটা। সো আমি আশা করি যে পার্টি মেম্বারও সতর্ক হয়ে যাবে যদি কেউ বিপথে যাওয়ার চিন্তাও করে। প্লাস আমরা তো নাবিদ ভাই একটু ভয় পেয়ে গেছি, মানে ডিসি নিয়োগ দেওয়ার ব্যাপার স্যাপারের সাথে যদি যুক্ত হয়ে যায় তখন তো ডিরেক্ট ইলেকট্রাল পলিটিক্স এর সাথে জড়িত। আমরা যদি এবার একটা সুস্থ ভোট না দিতে পারি, এটা এই জাতির জন্য সবচেয়ে বড় লজ্জাজনক জিনিস হবে, বুঝছেন? তো এই জন্য আমরা সব জায়গা থেকে প্রিকশনস আমাদের যে আমরা একটু মানে আমরা সচেতন থাকতে চাই। নাহিদের যে কার সাথে বসছে এই ব্যাপারটা আমাদের মতো মানুষকে কখনোই বলতে মানে ইমপ্রেস করতে পারবে না একটা গুজব ছড়ায়, বাট একটা ডিসি নিয়োগে যদি সংশ্লিষ্টতা থাকে আপনাদের ইমপ্রেস করতে পারবে না, কিন্তু দেশে একটা বিশাল জনসংখ্যা আছে যারা কিন্তু এত জিনিসপত্র ঘেটে দেখবে না, ওরা একটা দেখছে ভাই, ওরাই শেয়ার দিচ্ছে হাজার হাজার কারা। ট্রু। আমরা মনে করেন এখন ভাই মানে ধরেন জেনারেটেড ভিডিও হয়, এটা ধরেন আমি আপনি বুঝতেছি যে এটা এআই জেনারেটেড ভিডিও, মানুষ কিন্তু অনেকেই এগুলো বুঝে না। ইভেন ধরেন আমার আব্বা আম্মাও তো বুঝে না, সত্যি কথা বলতে, তারা কিন্তু রেগুলার ফেসবুক। আপনাদের ডিফিকাল্ট আর কি, এটা কবে হইলো? ইটস লাইক আরে না ভাই এগুলো সব ফেক। হ্যাঁ, আপনাদেরও ডিফিকাল্ট, আই আন্ডারস্ট্যান্ড, মানে ফেক নিউজের মাঝে মানে কোনটা সত্যি না, মানে কোনটাতে সিরিয়াস টাইম দিবেন, এত কিছু একসাথে সামলাবেন কেমন। সো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। উদয়, তোর কি একটা কোয়েশ্চেন ছিল? আমি ওইটাই মানে তোর ইয়াটাই বলতে চাচ্ছিলাম যে আপনাদের মনে হয় একজন ডেডিকেটেড পিআর টিম থাকা দরকার, যারা মানে এই যে এইসব এআই জেনারেটেড ভিডিওস বা গুজব মানে 1.5 মাসের মধ্যে এত মানুষ যদি পিছনে লাগে, সো ওইটা ডিফেন্ড করার জন্য হয়তো মেবি একজন, মানে আমার একটা সাজেশন। আমরা উই আর থিংকিং অ্যাবাউট ইট, বাট এগেইন আর কি আমাদের তো আসলে 1.5 মাসই হইছে, আমরা এখন অর্গানাইজেশনাল কমিটি সেরে উঠতে পারি নাই, এবং সামনে ইলেকশন একটা বাধ্যবাধকতা আছে নিবন্ধনের, সেটার জন্য আমাদের অনেক বড় একটা টাস্ক ফুলফিল করতে হবে, সারা পুরো দলটা মিলিয়ে এটা করতেছি। তো এরপরে ধরেন আস্তে আস্তে এগুলো চলে আসবে, বাট আমরা যতটুকু আমরা লিটারালি ভাই ঘুমের টাইম বাদে সারাদিনই কাজ করতেছি। এন্ড সবাই আমাদের মাত্র এখন 213 জন সম্ভবত আমাদের এক্সাক্ট নাম্বার সেন্ট্রাল কমিটিতে, আমরা সবাই কিন্তু এফোর্টটা দিচ্ছি। নাহলে এলাকায় গিয়ে কাজ করতেছি, সেই এলাকা থেকে কমিটি বের করে নিয়ে আসা, আমরা সবাই চেষ্টা করছি। এবং আওয়ামী লীগ কিরকম দল আপনারা সবাই জানেন, সারা দেশবাসী জানে, সারা বিশ্ববাসী জানে, ওরা সবাই বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ভাই দেশের বাইরে পালাই গেছে, এবং ওরা এটা বসে আছে, দে আর ইনভেস্টিং ইট ইন টোটালি এখন অনলাইনে, যেহেতু ওদের বের হওয়ার কোনো সুযোগ নেই। তো অনলাইনে কি পরিমাণ প্রোপাগান্ডা ছড়ানো সম্ভব, আই এম শিওর ইউ অল নো দ্যাট, এবং ওরা এটা পুরোটাই ইনভেস্ট করতেছে। তো এটা আমাদেরকে এটার সাথে এটা হচ্ছে আমাদের প্রাইমারিলি ফাইট করতে হচ্ছে। তারপরে ভাই আমরা তো এখন সবারই শত্রু, স্বাভাবিকভাবে বিএনপি জামাত কেউ চাবে না আমরা একটা বড় দল হই, বিএনপি সরকার গঠন করবে, ওরা চাবে না আমরা থ্রেট হই। জামাত এখন এত বড় সুযোগ কেন হাতছাড়া করবে, ওরা এবার প্রধান বিরোধী দল হবে, আমরা বড় হইলে ওদের জন্য বিশাল থ্রেট। তো জামাতও জীবনে চাবে না ভাই। এখন আমরা কার শত্রু না বলেন, আমরা বিপ্লব করে মনে করেন বিপ্লবটা আমাদের সাথে সবাই ছিল, কিন্তু যখন রাজনীতির প্রশ্ন আসছে আমাদের দলটা এখন গণশত্রু হয়ে গেছে। আওয়ামী লীগ তো ধরেন ঘোষণা, আওয়ামী লীগের আপনি ছাত্রলীগের পেজে অফিসিয়াল স্ট্যাটাস দেখেন বা আওয়ামী লীগের পেজে ইভেন নেতারাও স্ট্যাটাস দিচ্ছে যে জাতীয় গণশত্রু লিস্ট বানানো হচ্ছে, এবং গণশত্রু হচ্ছে সমন্বয়ক, যারা আন্দোলন করছে, যারা এনসিপি করে, যারা বৈষম্য বিরোধী ছাত্রান্দোলন করে। কোথাও বিএনপির কথা বলে নাই, কোথাও জামাতের কথা বলে নাই, মানে এখন জামাত শিবিরও ভালো হয়ে গেছে আওয়ামী লীগের কাছে, তাদের কথাও বলতেছে না, এখন এনসিপি হচ্ছে গণশত্রু। তবে আপনারা করতে হচ্ছে, আমি জাস্ট অনুরোধ করবো যে আপনারা হতাশ হবেন না, কারণ আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। আমি 7 আগস্ট আমার ব্যক্তিগত প্রস্তাবনা ছিল যে আমার 18 মাসের একটা ইন্টারিম গভর্নমেন্ট দরকার, বা আমাদের একটা প্রস্তাবনা ছিল যে নতুন একটা পার্টি দরকার। আমরা নতুন বাংলাদেশ সবসময় চাইছি নাবিদ ভাই, মানে নতুন বাংলাদেশের যে কনসেপ্ট, এটা আমরা কিন্তু এই পডকাস্ট করতেছি 2021 সাল থেকে। আমরা চেষ্টা করছি যে দীর্ঘদিন যারা দেশে থেকে যদি কেউ কিছু কথা বলতে পারে, আমরা যদি বিদেশ থেকে একটু বলতে না পারি, তাহলে এটা মানে আমরা আমাদেরকে ক্ষমা করতে পারবো না, বুঝছেন? এই জায়গা থেকে আমরা সবকিছুই যে আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, আপনাদের প্রতি আমরা ভরসা রাখতে চাই, আপনাদেরকেই আমরা দেখতে চাই, বুঝছেন? শুধু ওই জায়গাটাতে আমরা আপনাদের সাথে আছি, আমরা কোয়েশ্চেন করতে চাই, আমরা আপনাদের কাছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেটা আমরা বারবার বলে আসতেছি, আমরা ওই জিনিসটা আপনাদের থেকে চাই।
তাহলে আপনাদের কনফিডেন্স নিয়ে আপনাদের কখনো টেনশন করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা প্রশ্নের জন্য প্রস্তুত, ততক্ষণ ইনশাল্লাহ। পর্যন্ত এই জাতি আপনাদের সাথে থাকবে। শোনেন, আওয়ামী লীগ, বিএনপি বা যারা অন্যান্য রাজনৈতিক দল যে পলিটিক্স একটা মনোপলি গেম করছে বাংলাদেশের রাজনীতিতে, এটার ভিকটিম আমি আপনি সবাই। আজকে আমি আওয়ামী লীগের লোকজন যাদের সাথে দেখা হয়, এখনো যারা আওয়ামী লীগ করে বা বিশ্বাস করে, আমি ওদেরকে বলি যে 16 বছরে একটা চাকরি দিতে পারে নাই তোমাকে, এটার থেকে আর বড় ব্যর্থতা কি হইতে পারে? মানে ভোট চুরির কথা বাদই দিলাম, তোমার একটা কর্মসংস্থান দিতে পারে নাই জাস্ট বিকজ তোমাকে পিছনে ঘোরাবে বলে। এই পলিটিক্সে কেন? এবং এবং দিতে বাংলাদেশের চায়ও নাই, দিতে পারে নাই, দিতে এটা কিন্তু চায়ও নাই, দিতে চায় নাই, হ্যাঁ দিতে চায় নাই। সো এই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে আমরা এই অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি এবং পার্টির ভিতর ডেমোক্রেসি, আপনারা যেহেতু পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দল না, এখানে আমাদের আরেকটা বড় আশা আছে যে আপনারা ওই জায়গাতে পার্টির ভিতরে যে ডেমোক্রেসি, সেটা যেন আপনাদের ভিতরে থাকবে সবসময়। এবং মানে একটা মানুষ যেন তৃণমূল থেকে একটা ছেলে যদি রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে, সে যেন উঠে আসতে পারে আপনাদের ওই পাইপলাইন দিয়ে, এটা বানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। অফকোর্স সো এই জায়গাটাতে আপনাদের উপরে এটাও আমাদের আপনাদের মানে জি একদম জি প্রাইমারি অবজেক্টিভস এর মধ্যেই ছিল আর কি, যে একজন মানে এটা জাস্ট রূপক অর্থে বলা হয়েছে যে একজন কৃষকের ছেলে, একজন শ্রমিকের ছেলে যেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন তো ভাই আমরা মানে দেখতেই পারি, হই বা না হই, তাই না? কিন্তু দেশে কিন্তু এই অবস্থাটাও ছিল না। ইভেন আমি বা আপনি কি মানে আমাদের যদি কোয়ালিটিও থাকে, আমরা কিন্তু কয়েকদিন আগেও চিন্তা করতে পারতাম না যে প্রাইম মিনিস্টার হবো। কেন হবো? কারণ শেখ পরিবার না, জিয়া পরিবার না, তা আমি কিভাবে হবো? রাইট। এই শেখ হাসিনা বলতো না যে তোমাদের ভিতর থেকে একজন প্রধানমন্ত্রী হবে, তখন আমার ওই ভিডিওটা দেখলে মন চাইতো যে আমি আসলে কিভাবে হব। এই প্রশ্নটা কিন্তু করার কোনো, এটা স্ক্রিপ্টেড কোয়েশ্চেন। হ্যাঁ, আর কেউ আপনাদের থেকে ফলো আপ কোশ্চেন করে নাই। আপনাদের সাথে আমাদের এই কনফিডেন্স সবসময় থাকবে, কিন্তু আপনাদের মানে আমরাও চাই আপনারা নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হচ্ছেন, এটা খুবই মানে দারুণ একটা জিনিস। কারণ আমরা ভোটের অনেকদিন ভোট না দিতে দিতে ওই যে জাতি কিন্তু ভোটের একটা অপেক্ষায় আছে, বুঝছেন? আচ্ছা, এখানে একটা কোশ্চেন করি ভাই। ধরেন এই যে আমাদের শহরে তো আমরা জানি নাগরিক পার্টির কি এজেন্ডা, কিভাবে চেঞ্জ করতে পারবে, আনতে পারবে। বাট আপনি যখন চিন্তা করেন একটা গ্রাম পর্যায়ের একজন কৃষক বা যে অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাক্টিভ না, যে জানে না অ্যাকচুয়ালি জাতীয় নাগরিক পার্টি কি বা তাদের এজেন্ডাটা কি, এবং সে যখন ভোটের আগের দিন রাতে কারো থেকে টাকা পাবে তাদেরকে ভোট দেওয়ার জন্য, মানে হাউ উড ইউ কম্পিট উইথ দ্যাট? মানে আমরা ধরলাম শহরে আপনারা পারবেন, আপনাদের যেই অ্যাক্টিভিজম আছে, আপনাদের যেই প্রচেষ্টা আছে সেগুলো দিয়ে, বাট আপনি ওই গ্রাম লেভেলে ওই মানুষটাকে কিভাবে কনভিন্স করবেন? এটা মানে আমার কাছে আছে মানে সিটিজেন মনে হয় যে এটা ইট উড বি এ ভেরি হার্ড টাস্ক। অফকোর্স ভাই, মানে এটা নো ডাউট। এবং এই টাকার রাজনীতি যদি মানে আবার ফিরে আসে দেশে, আমরা আসলে পারবো না সত্যি কথা বলতে, কারণ টাকায় তো আমরা পারবো না তাদের সাথে। আমরা একটা নতুন দল, আমি আমার প্রফেশন দিয়ে কয় টাকা কামাবো যে আমি প্রতিজনকে 2000 করে টাকা দিব? এবং আমরা যদি একই প্র্যাকটিস করতে যাই, তাহলে আবার আমাকে একই পথেই হাঁটতে হবে, আমাকে আবার হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে ভাই, দুইটা জিনিসে আমরা আসলে চেষ্টা করবো। এটা যে আমাদের মাথায় একদমই আসে নাই সেটাও না, কিন্তু ইটস এ লং ওয়ে আর কি। সত্যি কথা বলতে হয়তো আমরা এই নির্বাচনে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে 300 আসনে প্রার্থী দেওয়ার, টার্গেট থাকবে 300 আসনে ফাইট করার, এবং আল্লাহ চাইলে টার্গেট থাকবে সরকার গঠন করার এই নির্বাচনে। কিন্তু যদি নাও পারি, উই আর রেডি টু স্ট্রাগল। আমরা সবাই এই প্রিপারেশন নিয়ে আসছি, আমরা কেউ ভাই ক্ষমতার জন্য আসি নাই। আসলে তো ভাই আমি আর বিএনপি করতাম, সত্যি কথা বলতে। বিএনপি পাওয়ার আসবে এরকম ভাইব সব দিকে দেখা যাচ্ছে, আমি কেন একটা নতুন পার্টিতে আসবো? ইভেন বিএনপির মানে ইউনিয়ন পর্যায়েও যদি আমি রাজনীতি করি, আমি অনেক বেশি টাকা কামাইতে পারবো, অনেক বেশি পাওয়ার খাটাইতে পারবো, এরকম একটা ফিলিংস কিন্তু বিএনপির মধ্যে আছে। ওরা তো আমাদেরকে ধরেন গুনতেছেই না, আমাদের সেন্ট্রাল কমিটিকেই গুনে না, বাদই দিলাম মানে আমাদের জেলা বা অন্যান্য লেভেলের কমিটিতে এখনো হয়ও নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাই, আমরা প্রথম কথা হচ্ছে আমরা যদি মানুষকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার স্বপ্নটা দেখাইতে পারি, তো এখানে আমরা একটা ভালো জোর দিব আর কি। আমরা এখনো প্রপার ইকোনমিক পলিসি অ্যানাউন্স করতে পারি নাই যে, কিন্তু আমরা এটা নিয়ে কাজ চলতেছে, আমাদের একটা ডেডিকেটেড টিম আছে, এবং আমাদের সাথে ইকোনমিস্ট যারা আছেন, আপনাদের বিদেশ যারা দেশের বাইরে আছেন, আমাদের ডায়াসপোরাতে অনেকেই আছেন, অনেক ব্রিলিয়ান্ট মানুষজন আছেন। সো তারা মিলে একটা প্রপার ইকোনমিক পলিসি ইনশাল্লাহ আমরা প্রপোজ করবো এই দেশকে, যে মানুষকে যদি আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার স্বপ্নটা দেখাইতে পারি, আমরা বিশ্বাস করি ভোটের আগের দিন 2000 টাকা পেয়ে তারা উল্টা যাবে না। এটা ছাড়া ভাই হোপ করার তো আসলে আর কিছু নাই। এবং আমরা কিন্তু অলরেডি, আমরা বলতে তার পার্টি না, এজ এ হোল নেশন কিন্তু আমরা এই শেখ হাসিনা আওয়ামী লীগের এগেনস্টে বা ফ্যাসিবাদের এগেনস্টে কিন্তু সবাই ওই অ্যাওয়ারনেসটা চলে আসছে যে আমরা কিন্তু গোলাম না, আমাদেরকে আর কেনা যায় না। যেটা হচ্ছে কি, আমরা এতদিন তাই ছিলাম, আমরা কিন্তু সবাই ফার্স্টে মেনেই নিয়েছিলাম যে আচ্ছা দেশ মনে এমনিই চলে, এই একটা ফ্যামিলি চালাবে, ওরা যা বলবে তাই, ওরাই টাকা চুরি করবে, তারপরে যা দেয় যতটুকু ডেভেলপমেন্ট আমাদেরকে দিচ্ছে ওইটাই ব্রিজ বানায় দিচ্ছে, আমরা খুশি। কিন্তু ব্রিজের উঠার রাস্তা এই ধরেন বানায় দেয় নাই, 5 বছর পরে আছে। গ্রামগঞ্জে কিন্তু দেখবেন এটা একদম
রেগুলার চিত্র। ইভেন আমার গ্রামে আছে, কালভার্ট বানাই দিছে, রাস্তা নেই। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে যতটুকু দিবে আমরা খুশি থাকবো, ওই চিন্তাটা থেকে কিন্তু আমার মনে হয় মানুষ বের হয়ে আসছে। এবং তবে অন্তত নাবিদ ভাই, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কিন্তু দেখছে যে ছাত্ররা শেখ হাসিনাকে নামায় দিছে। তো আমি মনে করি যে এই স্পিরিটটা সবার মনে থাকবে, আমরা আশা করি। এটা আমাদেরই দায়িত্ব, এটা যেন তাদের মনে জাগিয়ে রাখা। আপনাদেরকেও এবং আমাদেরই স্টিমুলেট দায়িত্ব করতে হবে আপনাদেরকে। এটার সাথে, এই শুধু হুম। স্পিরিট দিয়ে তো তোর ভাই পেট ভরে না, আবার আমাদেরই দায়িত্ব তাদেরকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার স্বপ্নটা দেখানো। তো ইনশাল্লাহ ভাই আমরা এটাই চেষ্টা করব। নাবিদ ভাই, এখানে নাবিদ ভাই যে দরদের বাংলাদেশের কথা আপনারা বলতেছেন না, এই দরদটাকে আসলে কানেক্ট করাই দিতে হবে। কারণ বাংলাদেশে দুইটা পলিটিক্যাল পার্টির এক্সিস্টেন্স, ইভেন আওয়ামী লীগের যে বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগের বাংলাদেশের মানুষ তো আসলে পলিটিক্যাল পার্টিকে ধর্মের মতো করে নেয়। সো এরা লং টার্ম একটা লয়ালিটি থাকে এদেরকে। আপনার যেটা মাহফুজ ভাই বলছিল, আমার কিন্তু ভালো লাগছিল প্রথম দিন, যে আসলে আমাদের সোসাইটিতে ইন্টিগ্রেট করতে হবে। আমরা একটা সোসাইটিকে বাদ দিয়ে রাখলে কখনোই এই দেশ আবার ওই সেম সিস্টেমেই আগাবে। কিন্তু ওই মানুষগুলাকে আপনি, হ্যাঁ, সো ওই মানুষগুলোকে দরদ দিয়ে যে আপনি কানেক্ট করবেন, ওর ওই প্রবলেমটা বা আসলে ওকে ফিল করার মতো অ্যাটিটিউড এবং পলিটিক্যাল প্র্যাকটিসটাও অনেক ইম্পর্টেন্ট। মানে একবার কানেক্ট করতে পারলে ভাই, মানে এই টিউনিংটা যদি একবার করতে পারে, এদেশের মানুষ অনেক সহজে মানুষকে ভালোবাসতে পারে, এদেশের মানুষ অনেক সহজে বিশ্বাস করতে চায়। দেখেন ভাই, মানে আমরা বিশ্বাস করি যে 24-এর যে গণঅভ্যুত্থান, এটা একটা মানে হিস্টোরিক্যালি অনেক বড় একটা ঘটনা, যদিও এটাকে এখন অনেক ভাবে আন্ডারমাইন করতেছে। ইভেন মানে আমাদের বড় একটা স্টেক হোল্ডার বিএনপি আন্ডারমাইন করতেছে, জাস্ট ফর পলিটিক্যাল রিজনস, কারণ আমাদেরকে ছোট দেখাইতে পারলে তাদের পলিটিক্যাল গেইন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন বড় বড় ঘটনার মধ্যে যখন আমাদের উপমহাদেশ যখন স্বাধীন হলো ব্রিটিশদের থেকে, এই যে মহাত্মা গান্ধী, উনি এক কাপড়ে হাঁটা দিল, উনি কিন্তু মোটামুটি পুরো মানে পুরো উপমহাদেশ না হলে একটা বিশাল অংশ হেঁটে হেঁটে বেড়াইছে, হেঁটে গেছেন, হ্যাঁ। কানেক্ট উইথ পিপল। তারপর আমরা যদি খুব রিসেন্টলি মানে ইন্ডিয়ার পলিটিক্সের এক্সাম্পল দিতে আসি, যে এই অঞ্চলটা বোঝানোর জন্য, আমরা তো খুব বেশি মানে মন মানসিকতার দিক দিয়ে খুব বেশি দূরের না, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষজন। তো ইন্ডিয়াতে দেখেন এই যে রাহুল গান্ধী বা কংগ্রেস কিন্তু খুব বাজে করতেছিল, দেন এই ইলেকশনে কিন্তু ওরা উঠে আসছে, কারণ ওদের একটা ভারত জোড়ো যাত্রা দিয়ে কিন্তু উঠে আসছে। রাহুল গান্ধী একটা হাঁটা দিছে ভারতের এক মাথা থেকে আরেক মাথা, মানুষজন কানেক্ট করতে পারছে, এটা দিয়ে কিন্তু ওরা উঠে আসছে। ইভেন আমাদের, এবার যদি আমাদের ইতিহাসে আসি, 71 আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঘটনা, মানে বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য। যদিও 71-এর পরে বাংলাদেশি জাতীয়তাবাদকে কিন্তু সেই দলটাই আবার আন্ডারমাইন করছে, তারপরেও কিন্তু ওই 71 সেল করে করেই কিন্তু আওয়ামী লীগ এখনো রিলেভেন্ট। ওই 71টা কিন্তু মানুষকে রিলেট করতে পারছে, ওই যে মানুষের, বা স্বাভাবিক আপনি যে দরদের কথাটা বললেন, যে কোন ঘটনাটা মানুষের মনে ঢুকছিল 71। তারপরে কিন্তু ধরেন জিয়ার রাজনীতি, জিয়া এক তো আচ্ছা মুক্তিযুদ্ধের সময় মানে ঘোষণা দিতে সাহস দেখায়, সেটা একটা হিস্ট্রি। তারপরে জিয়া যেটা হয়েছে, তার সময় ঘটনার চেয়ে বড় কথা আমার মনে হয় যে উনি ইকোনমিক্যালি বাংলাদেশের মানুষকে কানেক্ট করতে পারছে, স্বাবলম্বী হওয়ার স্বপ্নটা দেখাইতে পারছে। এই জন্য কিন্তু বিএনপি ওই 3-4 বছরের জিয়া কিন্তু একটা ডাইনামিক কাজ করছে, সেই 3-4 বছরের রাজনীতি বিএনপি এখনো ওইটাই টানতেছে। বিএনপি কিন্তু এরপর আরো 2বার সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারে নাই, যতদূর, যদিও আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু আমরা যতটুকু পড়াশোনা করে জানতে পারছি যে তেমন কিছু কিন্তু করে পারেনি। এখনো ওই জিআর ইকোনমিক পলিসি গুলো কিন্তু রেলেভেন্ট বাংলাদেশের জন্য, কিন্তু বিএনপি জিয়াকে কতটুকু অ্যাফোর্ড করতে পারছে, এটা আমি এখন আপনাদের থ্রুতে বিএনপির কাছে প্রশ্ন রেখে গেলাম। তো এটাই বলতে চাই যে তারপরে 24-এর আন্দোলনের মাঝ দিয়ে যারা 24-এর মোটামুটি বিভিন্ন কারণে ফেস হয়ে গেছিল, যদিও 24-এর আন্দোলন কেউই একা করে নাই, মানে আপনারা যতটুকু স্টেক হোল্ডার, আমি যতটুকু স্টেক হোল্ডার, নাহিদ ইসলাম অতটুকু স্টেক হোল্ডার, এবং নাম না জানা সবার এখানে অবদান আছে। তারপরে তো কিছু ফেস হয়েছিল। তো আমি মনে করি যে এই বিপুল গণজাগরণের মধ্যে দিয়ে চেহারাগুলো যে বের হয়ে আসা, এবং আমাদের যেটা আমরা বড় একটা সুযোগ পাইছি মানুষকে কানেক্ট করার, মানুষ অলরেডি মোটিভেটেড। এখন এই যে আপনারা এত হতাশ হচ্ছেন আমাদের উপর বা মানুষ হচ্ছে, এটার কারণটা কিন্তু মানুষ আমাদেরকে ভালোবাসে। বিএনপি একটা কাজ করলে যতটুকু না গালি দেয়, আমাদেরকে কিন্তু 3 গুণ বেশি গালি দেয়, বিকজ মানুষ আমাদের থেকে এক্সপেক্ট করে। না হলে কি দরকার, ইফ উই আর নোবডি, তাহলে তো আমাদের গালি দেওয়ার কিছু নেই। হ্যাঁ, মানে একটা কথা আছে না, মানে ইউ ক্যান অনলি ডিসঅ্যাপয়েন্ট সামওয়ান ইউ লাভ, বাট ইউ ক্যান অনলি ডিসঅ্যাপয়েন্ট সামওয়ান হু লাভস ইউ, এরকম কিছু একটা। এই মানুষের ভালোবাসাটার জন্য মনে করেন আমরা রিস্কটা নেওয়ার সাহস পাইছি, নাহলে কিন্তু ভাই আমরা রাজনীতির মানুষ না, আমি মাইর খাওয়ার মানুষই না। কিন্তু যেখানে আমরা শেখ হাসিনার এগেইনস্টে বুক পেতে দিছি যে গুলি করলে মারে ফেললে ফেল, সেখানে আর এখন রাজনীতি না। আমি চেষ্টা করব কানেক্ট করতে। গত সেপ্টেম্বর অক্টোবরে আমার কেনিয়ান একটা মানুষের, মানে আমার ফ্রেন্ড আর কি ইউনিভার্সিটির, তো ওর সাথে আমি কথা বলতেছিলাম। ওরা কেনিয়াতে কিন্তু সেম টাইমে বিপ্লবের চেষ্টা করা হয়েছে, আপনাদের আমাদের যে টাইমে, সেম টাইমে কেনিয়াতে একটা রেভলিউশনারি মুভমেন্ট চলতেছিল। বাট কেনিয়াতে যেটা হয়েছে, কেনিয়াতে লাস্টে ওদের ডিফেন্স ফোর্সের সাথে পারে নাই, মানে আর্মি কোন রকম স্যাক্রিফাইস করে নাই। তো ও আমাকে বলতেছিল, মানে এটা নট অনলি আপনি যে কথাটা বলতেছেন, আমি ওই পয়েন্টে আসতেছি,
মানে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানটা বা এই বিপ্লবটা এমন একটা ব্লু প্রিন্ট ফর গ্লোবাল সাউথ, আমরা এটাই বলতেছি, যেটা গ্লোবাল সাউথে যত দেশ আছে এদের যে মুক্তির আন্দোলন, এই প্রজন্মের জেনজির প্রথম সাকসেসফুল একটা রেভলিউশন যদি আমরা বলি, মানে জেনজি এবং মিলেনিয়ালদের একটা কম্বিনেশনে, এটা সারা পৃথিবীতে, এটা যারা এডুকেটেড এবং যারা রেভলিউশনারি ওরা কিন্তু এটার থেকে অনেক কিছু শিখছে। এটা ভাই আমি আপনাকে একটু প্রশ্ন করবো, যেহেতু আপনারা দেশের বাইরে আছেন, সো আসলে কি এটা কি জানে কিনা বা তারা কিভাবে দেখে? আমি ওইটাই বলতে আপনার পয়েন্টে আসতেছি, মানে আমাকে ও যখন এই কথাটা নিয়ে বলতেছে, মানে হি ইজ মোর প্যাশনেট অ্যাবাউট দিস জুলাই মুভমেন্ট দ্যান মি, আমার কাছে এরকম মনে হয়েছে যে তোমাদের দেশে তোমরা এই যে রাস্তায় নেমে আসা, তোমরা বাইরে থেকে রেমিটেন্স ব্লক করে দেওয়া, এই যে একটা টোটাল এই যে একটা কম্বাইন্ড এফোর্ট, মানে এইটা এই প্রজন্মে এই সোশ্যাল মিডিয়া টেকনোলজির যুগে সব দেশ দিতেও পারবে না। পৃথিবীতে অনেক দেশ আছে যারা এটা কল্পনা, মানে কেনিয়ানরা বলতেছে যে আমরা ট্রাই করলাম, আমরা এত পর্যন্ত গেলাম, বাট লাস্টে আমরা আর্মির কাছে পারলাম না। তার মানে কি ওদের কাছে এটা একটা, ইরানিয়ানরা ট্রাই করতেছে, পার্সিয়ানরা কিন্তু অনেকদিন ধরে ট্রাই করতেছে, ইরানিয়ান ইয়াং পিপল একটা রেভলিউশন পাওয়ার জন্য, বাট দে আর নট গেটিং ইট। এই জায়গাটাতে আমি সবসময় বলছি যে জুলাই অভ্যুত্থান যারা উইটনেস করছে ওরা একটা বড় ইতিহাসের, এই সেঞ্চুরির একটা ইতিহাসের সাক্ষী তারা হইতে পারছে। বাট এইটাকে এখন বলতেছেন আমার নিজেরও মনে গুজবাম্পস, আমি আবার জুলাইতে এটাকে নাবিদ ভাই এটাকে ফিল করাতে না পারাটাই আমাকে প্রতিদিন বারবার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে একটা ছেলে যে ফিল করতে পারতেছে না যে কি হয়ে গেল তোমার জীবনে, মানে একটা জাতির এই মুক্তি মিলে গেছে, এইখানে খুশি হওয়ার কথা এবং সমগ্র জাতি একসাথে যে কাজ করবে, এইখানে আপনারা কানেক্টটা করতে পারতেছেন না। আমার কেন জানি মনে হচ্ছে মানে দেয়ার ইজ স্টিল ল্যাকিং, এবং ওইখানে রিসার্চ দরকার, ওইখানে কাজ করা দরকার, যে কেন পারতেছি না, মানে এইটাকে ধারণ কেন করতে পারতেছেন, এইখানে ফোকাস করা উচিত। আদারওয়াইজ কিন্তু আমরা নতুন বাংলাদেশ আমাদের জন্য অনেক কঠিন কাজ হয়ে যাবে। দিস ইজ এ ল্যান্ড অফ পিপল, যারা অনেক ডিফারেন্ট টাইপের মানুষ, কিন্তু আমরা যেমন ভালো তেমন খারাপ। আমার তুই যেটা বলতেছিস যে আসলে ওই টেকনোক্রেটিক সলিউশন, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এর থেকে ওই ফোকাসটা ঠিক আছে, বাট ওটার সাথে সাথে ইমোশনাল সাইডের ফোকাসটা ইকুয়ালি প্যারালালি থাকতে হবে। এট দ্য সেম টাইম আপনি ইকোনমি বিল্ড করার সাথে সাথে মানুষকে ওই থিমে বিলিভ করাইতে হবে যে আসলে আমরা তো এরকম একটা, ভাই আপনি মানে এটা আমার নিজের কাছে এখন স্বপ্ন মনে হয় এখনো, শেখ হাসিনা নাই। মানে আমরা একটা টাইমে ভুলেই গেছিলাম যে আমাদের দেশে নতুন কেন, এবং ইউরোপিয়ানদেরকে আমরা বিশ্বাস করাইতে পারতাম না যে একটা প্যাট্রিয়ার্কিক্যাল মিসোজিনিস্টিক সোসাইটিতে, একটা মুসলিম সোসাইটিতে একটা উইমেন ডিক্টেটর, এটা কেউ খাইতো না, মানে এটা কিভাবে সম্ভব। বাট আসলে যে আমরা ভিতরে ভিতরে আমরা কিভাবে মানে শোষিত হয়েছি এটা তো আমরা জানি। ওইখান থেকে ভাই এই বের হয়ে আসার যে জার্নিটা, এটা জাতির জন্য, এটা বিএনপি কে আমি অনেক সময় বিএনপি লিডারদের সাথে কথা হলে কিন্তু আমি বলি যে আপনাদের কোনো আইডিয়া নেই আপনারা কি পাইছেন, এটা না আপনারাও ছিলেন, আপনারা ইউ আর বিগ স্টেক, বাট এই প্রজন্ম মানে যেখানে আপনারা হোপ ছেড়ে দিছিলেন, সেইখান থেকে একটা দেশকে তৈরি করে নিয়ে আসছে, নতুন দেশকে একটা মানে রক্ষা কবচ থেকে সিনাই নিয়ে আসছে, একটা শেকল থেকে। এই মুক্তির জিনিসটাকে অনেকদিন গাইতে হবে নাবিদ ভাই, না হলে কিন্তু সামনে বিপদ আসবে, বুঝছেন? কারণ এটা আমাদেরকে ধারণ করাতে হবে আর কি, মানে মোটিভ আর কি, যে এইটা যেটা অনেক মানুষ ধরতে পারে না, এটা তাদেরকে ফিল করানো উচিত আমাদের, যে স্যাক্রিফাইস, বুলেটের সামনে বুক পেতে দেয়া, দিস ইজ নট ইজি ভাই। এটা আপনারা যেটা করছেন এটা সারা জীবন আপনাদের জন্য রেসপেক্ট থাকবে, আপনারা রিগার্ডলেস অফ হোয়াট পলিটিক্যাল ভিউজ আপনাদের আছে বা আপনারা কি করতেছেন, বাট অ্যাজ এ ফ্রন্টলাইন সোলজার হিসেবে আপনারা যেটা করছেন এটার জন্য আজীবন আমৃত্যু আপনারা আমাদের থেকে সম্মান পাবেন, উইদাউট এনি ডাউট। এটা আসলে সবাই ওইটাই বললাম যে এটা কেন সম্ভব হয়েছে বা কেনিয়া বা অন্যান্য দেশে যেটা হচ্ছে না, কারণ এটা আমরাও না ভাবি নাই, কারণ এখন এই ইন্টেলিজেন্সের যুগে এটা কিন্তু ইম্পসিবল একটা রেভলিউশন, ইম্পসিবল, because everyone hears everything, everyone knows everything, যে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে, আপনি টুইস্ট করতে পারবেন, প্লট টুইস্ট করে দিতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, ইউ ক্যান ডু এনিথিং। অনেক চেষ্টাও কিন্তু করা হয়েছে, তারপরেও সম্ভব কেন হয়েছে ভাই, কারণ মানে এভরিওয়ান ফেল্ট ইট আর কি, ফ্রম হার্ট, এভরিওয়ান কানেক্টেড ইট। তো আপনি কয়জনরে ধরবেন? সম্ভবটা এই জন্যই হয়েছে যে নাহিদ ইসলাম, বা আমি কিন্তু নাহিদকে চিনতামই না, ইভেন আমি এখন যাদের সাথে রাজনীতি করতেছি একদম টপ ফেস যারা, ওদেরকে কিন্তু আমি কাউরেই ভাই চিনতাম না। সো এমন না যে ওদের ডাকে আমরা আসছি, ইভেন আমার ডাকে আরেকজন আসছে, এরকম না, সবাই না ধরেই নিছে আমাকে প্রতিদিন যাইতে হবে, আমাকে এটা ধরে রাখতে হবে। দেখতেছে প্রতিদিন ভিডিও যে মানুষ মেরে ফেলতেছে, আর্মার্ড কার থেকে লাশ ফেলে দিচ্ছে, গুলি মানে কাছে গিয়ে গুলি করে একের পরে শত শত গুলি করে মারতেছে, তারপর আবার পরের দিন মানুষ কারফিউ ভেঙে বের হচ্ছে। ইভেন 5 তারিখ যেটা হইলো ভাই, আমাদের রাতে পুরো দেশের মানুষের মনে ঘুম হয়নি, 4 তারিখ রাত থেকে আর কি 5 তারিখ সকালে যাব। আমি ধরেন আমরা সবাই ফোনের মধ্যে নিজেদের নাম লিখে ছবি দিয়ে, যে আমরা আজকে সবাই মরে যাব, আমরা সবাই ফোনের ওয়ালপেপারে নিজের ছবি দিছি, নাম লিখে, বয়স লিখে, ঠিক মানে ইমার্জেন্সি কন্টাক্ট আমার মায়ের নাম্বার দিছি,
দিয়ে আমরা সবাই সকালবেলা বের হয়ে গেছি। মানে কি অভূতপূর্ব একটা বিষয় ভাই। এটা আসলে ওই মোমেন্টে যে মানে এটাও আমাদের ভাগ্য যে আমরা এই মোমেন্টটা পাইছি, আমরা মুক্তিযুদ্ধ পাইনি, কিন্তু ওইটা হয়তো আরো অনেক বড় ঘটনা ছিল। এটা ভাগ্য থাকতে হয়, এটা পাওয়ার ভাগ্যটা। এবং আমি যে সত্যি কথা বলতে ভাই, আমার লাস্ট সেপ্টেম্বরে অফার লেটার ছিল আমার আবার ইউকে যাওয়ার কথা, আবার পড়াশোনা করতে। তো আমি তখন জুলাইয়ের মধ্যে ছিলাম, জুলাইয়ের 31 তারিখ ছিল আমার লাস্ট ডে ডেফার করার আর কি। আমি এরপরে তখন আন্দোলনের মধ্যে আর কি একদম। তো তখন মানে এটা আমি খুবই কনফিউজ ছিলাম। তারপর 31 তারিখ মনে হয় 11:55-তে আমি ইমেল করছি যে মানে আমি ডেফার করে দিলাম 1 বছর। আগে হাসিনারে ফালাই নেই, পরেরটা পরে। তো আমরা আসলে আপনাদের সাথে ফিল্ডে থাকতে সবাই করছে। তো এটা জাস্ট সবার স্টোরি, এটাই বলতে চাইলাম যে সবাই কানেক্ট করতে পারছে, কিন্তু এখন যদি আমরা এটাকে ধরে রাখতে না পারি, ধরে রাখতে হবে। তো আমাদের জাতির জীবনের না, চিন্তা করেন আমরা এখানে জার্মানির একটা শহরে বসে, মানে এখানে যারা বাংলাদেশী ছিল, আমরা তো রিস্ক ফ্রি আন্দোলনে নামছি, রাস্তায় কোন পুলিশ গুলি করতেছে, পুলিশ প্রোটেকশন আপ প্রোটেস্ট করছি বাই দ্য ওয়ে, আমরা উল্টা আরো পুলিশ প্রোটেকশন করে তারপর প্রোটেস্ট করে একটা হিউজ ভাই, এভাবেই হোক নামছেন তো ভাই। সেটাই। বাট মানে আমাদেরই যেই গুজবাম্পসটা হচ্ছিল বা ফিলটা হচ্ছিল ওইখানে ওইটুক করতে পেরে, আর সেখানে যারা মানে গুলি খাওয়ার কোনো ভয় না করে জাস্ট মরে যাব, তারপরও একে নামাইতেই হবে, এরকম একটা মোটিভেশনে বের হইছে। এবং তাদের ওই যে যারা যারা অ্যাকচুয়ালি মারা গেছে এবং যারা যারা অনেক আহত হয়েছে, হ্যাঁ, এদের এই ডেডিকেশনটা মানে এত কুইকলি আবার মানে ডিসরেগার্ড করে দিচ্ছে যারা, হ্যাঁ, এই জিনিসগুলো মানে মানে অনেক সময় মেনে নেওয়া যায় না আরকি। কাজ করতে হবে এটা নিয়ে। এটা বাংলাদেশের মানুষ এটাই করবে। আমাদের ট্রেইট এটা আছে, বাট এটা আমাদেরকে স্টিমুলেট করতে হবে, আদারওয়াইজ এটা এটা সম্ভব না। ইমোশনকে বারবার মানে বাংলাদেশের মানুষকে বোঝানো উচিত যে কি মুক্তিটা মিলছে, এবং সেটা আমার কাছে মনে হয় যে নাবিদ ভাই দেখেন, আমি ওই আন্দোলনের সময় কিন্তু আমরা পডকাস্ট করতেছি, বুঝছেন, আমাদের 18 তারিখে একটা পডকাস্ট আছে, 26 তারিখে একটা আছে, 5 তারিখে একটা আছে। তো আমি শাফিকে বলতেছিলাম যে এই কাজী নজরুল ইসলাম যে দেশে জন্মগ্রহণ করে বিদ্রোহী কবি হয়ে গেছে, এ জাতির মুক্তি শুধু সময়ের অপেক্ষা থাকে। মানে কেউই খুব বেশি দিন টিকতে পারে নাই, পাকিস্তানও বেশি দিন পারে নাই, শেখ হাসিনাও 16 বছর পরে কিন্তু শেখ হাসিনার মানে আত্মসমর্পণ করতে হয়েছে, তাই না? এই জাতিকে মানে সবসময় আমরা বিপ্লবের জাতি, আমাদের মাঝে মাঝে আমাদেরকে এই করাপ্ট পলিটিক্স আমাদেরকে ভুলায় রাখে, বাট টাইম টু টাইম আমরা আবার জেগে উঠবো। মানে এটা কোনোভাবেই মানে এটা বাধ্য, কিন্তু আমাদেরকে রেগুলার বেসিসে আমাদেরকে ইমোশন রিমাইন্ডার দিতে হবে, একটা কনসিয়াসনেস একটা রিমাইন্ডার দরকার। হ্যাঁ, এটা আসলে ভাই ফিল হইছে। মানে আমি নিজে তো 18 কোটা সংস্কার আন্দোলন করছি, তখন জাস্ট গ্রাজুয়েটেড ছিলাম নর্থ সাউথ থেকে। সো নর্থ সাউথে গিয়েই একদম মানে ওইটাকে মোটামুটি লিড দিছি এন্ড কাজ করছিলাম। তারপর নিরাপদ সড়ক আন্দোলন, তার আগে নো ভ্যাট আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটির, ওইটা কিন্তু মানে একটা এটা হয়তো যা মানে বাংলাদেশে ওইভাবে ফোকাস পায় নাই, বাট এই যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যে আন্দোলন করতে পারে, ওইটা কিন্তু এক্সাম্পলটা 2015 নো ভ্যাট আন্দোলন। এবং আমরা তখন ঢাকা ব্লক করে দিলাম সারা দেশ, এবং আমরা কিন্তু বাধ্য করছিলাম ওইরকম একটা স্বৈরাচার ফেসিস্ট গভর্নমেন্টকেও বাধ্য করছিলাম যে এডুকেশন থেকে ভ্যাট সরাইতে, এবং এটা টোটালি প্রাইভেট ইউনিভার্সিটির একটা কৃতিত্ব ছিল। ওইটাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে ওই বিপ্লবী সত্তাটা আমাদের মধ্যে জাগে আনছিল। আমরা যারা প্রাইভেটে পড়ি, কারণ স্বাভাবিক ভাই আমরা তো এরকম না, আসলে রাজনীতির চর্চাটা আমাদের যেহেতু ক্যাম্পাসে হয় না বিভিন্ন কারণে। তো সেই 18তেও কিন্তু এটা হয়েছে, কিন্তু এটা অত দূর যায় নাই। কিন্তু জুলাইতে না সবাই এটা ফিল করছে। এবং সত্যি কথা বলতে যখন আমাদের ইন্টারনেট অফ করে দিল, সম্ভবত 20 জুলাই থেকে একদম টোটালি আমরা টোটালি ইন্টারনেট টোটাল নেটওয়ার্ক অফ ছিল। তো ক্রেডিটটা আপনাদেরকে দিব যারা দেশের বাইরে আছেন। সত্যি কথা বলতে আমরা না ভাবিনি, আমরা 20 জুলাই ইন্টারনেট বন্ধ করে দিলাম, আমরা ডিসকানেক্টেড হয়ে গেলাম। এরপর থেকে আমরা আন্দোলন হচ্ছে একদম ফোনের টেক্সট দিয়ে চালাই গেছি, এবং আমরা ওই গল্পটাও যদি সুযোগ পাই করবো, অসুবিধা নেই। কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর আমরা ভাবছি শেষ বিষয়টা, আমরা চালাই গেছি ঠিক আছে, বাট ভিতরে ভিতরে আমাদেরও ফিল হচ্ছিল মনে হয় জিনিসটা শেষ, এবং এটা যে আর বাড়বে এটা আশা করি নেই, কিন্তু তাও পড়েছিলাম। তারপরে যেদিন ইন্টারনেট পাইলাম মনে হয় 3-4 দিন পরে, বা একটু হইলেও পাইলাম, মানে স্লোলি প্রবাসীদের ইয়াতে ভরে গেছে। প্রবাসীদের, ও মাই গড ভাই, দ্যাট বুস্টস আস এ লট। যে আমরা দেখি প্রতিটা দেশের এমবাসির সামনে আন্দোলন হচ্ছে, যে যেই শহরে আছে তারাই বের হচ্ছে, প্রবাসীরা বের হচ্ছে। এবং আমার মানে ইন্টারনেট তো ছিলই না, বন্ধু বান্ধব 3-4 দিন পরে পেয়ে সবাই দেখি মানে শত শত মেসেজ, যাদের সাথে ধরেন 10 বছর কথা হয় না, চলে গেছে স্কুল লাইফের পরে, ওরাও মেসেজ দিচ্ছে যে মানে আমরা বেঁচে আছি কিনা, কি করতেছি না করতেছি। তো ওইটা ভাই আমাদের, আমরা যারা দেশে আছি আমাদেরকে হিউজলি মোটিভেটেড করছে। রাইট, দ্যাট ওয়াজ আ গুড পিকআপ আর কি। এই আন্দোলনের কয়েকটা খুব বড় বড় পয়েন্ট ছিল আর কি, যেগুলো আসলে ডিটারমাইন করছে। এক হচ্ছে যে ওই 17 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি সবার বের হয়ে আসা, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি যে এভাবে বের হয়ে আসবে, ঢাকা ইউনিভার্সিটির হল খালি করা মানে আন্দোলন শেষ, সবাই ভাবছে, সারা দেশের মানুষ ভাবছে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ওই দিনই বের হয়ে আসলো,
ব্র্যাকে গোলাগুলি করলো, আমরা নর্থ সাউথ থেকে ব্র্যাককে সাপোর্ট দিতে এই মানে বসুন্ধরা থেকে রামপুরার দিকে আগায় যাওয়া, পুলিশের সাথে গোলাগুলি, ডিরেক্ট অ্যাকশন। তারপরে এটা এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আপনারা প্রবাসীরা যে বের হয়েছিলেন ইন্টারনেট যাওয়ার পরে যেভাবে আপনারা আন্দোলনটাকে সারা বিশ্বে ছড়ায় দিলেন, এইটা আরেকটা। দেন রেমিটেন্স বন্ধ করা, আনবিলিভেবল। রেমিটেন্স, হ্যাঁ, এটা একটা অনেক That বড় was গেম চেঞ্জিং something. ছিল। ওইটা যে আসলেই। কি প্রেসারটা দিছে, মাই গড। মানে পলক তো মনে হয় এসে বলতেছে আই থিঙ্ক একটা পয়েন্টে যে না, মানে দে স্টার্টেড ফাম্বলিং। মানে আই থিঙ্ক তখন একটা ফার্স্ট প্রপার সাইন অফ নার্ভাসনেস দেখছিলাম রেমিটেন্সটা যখন প্রপার্টি বন্ধ হয়েছিল। তো ওইটাই মানে আওয়ামী লীগ যে পড়ছে, ওরা যে ধরে ইন্টারনেট বন্ধ করে ওরা আন্দোলনটাকে দমন করতে চাইছে, অথচ এটা কিন্তু পুরা উল্টা কাজ করছে, এটা আন্দোলনটাকে আরো ইগনাইট করছে। ডেফিনেটলি। আচ্ছা ভাই, আমরা উই আর টকিং একদম গুজবাম্পস তো হয়ে খারাপ অবস্থা, বাট দিস ইজ, এটা নিয়ে কথা বললেন না, এটা শেষ করা যাবে না। বাট আই রিয়েলি ওয়ান্ট টু নো, রুমার মিলে একটা রুমার আসতেছে যে আপনি নাকি ইউ আর গোয়িং টু স্টার্ট, আপনি নাকি ইলেকশনে দাঁড়াবেন আপনার এলাকা থেকে, হুইচ ইজ আ গুড নিউজ আই থিঙ্ক। আপনি এটা আপনার ব্যাপারে আই ডোন্ট নো। আমার কথা হ্যাঁ, আপনার কথা বলতেছেন। হ্যাঁ, ভাই এরকম কোনো প্ল্যানও নাই বা এরকম কোনো কথাবার্তাও এখনো হয়নি। এখন ভাই আমরা একদম এক্স্যাক্টলি সংগঠনটাকে দাঁড় করাইতে চাই, আমরা কে কোথায় দাঁড়াবো নাকি। ইভেন আমি মনে করি না যে এখন আমার বয়সও হয়েছে বা আমি ইভেন যোগ্য। কি বলতেছেন, দূর হবে না, এটা কোনো কথা নাকি? কিন্তু আগে সংগঠনটাকে ভাই দাঁড় করে, এটা ছাড়া আর সামনে আমাদের কিছুই নেই। আচ্ছা, তবে আপনাদের তো একটা ক্রাইটেরিয়া থাকবে, মানে মানে এই আপনাদেরকে আমি একটা জিনিস দেখলাম যে 40-এর নিচে এরকম কাউকে হয়তো জেলা কমিটি বা আপনারা উপজেলা কমিটিতে না নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে মানে হ্যাঁ, একটু ব্যাখ্যা হ্যাঁ করেন, তারপরে আমি লোডেড কোশ্চেনটা করব। উপজেলা কমিটি জেলা কমিটিতে না, ওইটা শুধু হচ্ছে জেলা বা উপজেলার যে কনভেনর হবে, আহ্বায়ক, তার বয়সটাকে বলা হয়েছে 40-এর উপরে রাখতে। এটার কারণটা হচ্ছে ভাই, কারণ স্বাভাবিক বিপ্লব তো সব আমরা একটু কম বয়সীরাই করছি বা অ্যাক্টিভ অন্তত ছিলাম, যদিও সবাই পরে নেমে আসছে, সব বয়স করে নেমে আসছে, সবাই আমাদেরকে সমর্থন দিছে, কিন্তু অ্যাক্টিভ তো অবশ্যই মানে বয়সের কারণে হইলো কম বয়সীরাই ছিল, ছাত্ররা ছিল, বা আমরা যারা মোটামুটি তরুণ বয়সে তারাই ছিলাম। তো এটা কিন্তু এখন যখন আমরা রাজনীতি করতে আসবো তখন আবার কিছুটা ম্যাচুরিটিরও কিন্তু ভাই দরকার আছে। এটা আমরা অবশ্যই দরকার আছে এটা। আমরা যে একেবারে সব জানতা শমশের এরকম তো না ভাই। এবং না ভাই, আপনারা কি মানে সংসদীয় প্রার্থী যখন সিলেক্ট করবেন, মানে আমি জানি না এটা লং টার্মের একটা প্ল্যান, এখন না আপনারা ডিসাইড করেন নাই, বাট আপনাদের কি ওই ক্ষেত্রেও এই ধরনের ক্রাইটেরিয়া থাকবে কিনা? তখন তো এটা মানে অনেক প্রবলেমেটিক হয়ে যেতে পারে না যদি। অফকোর্স ভাই, না সংসদীয় প্রার্থী সিলেক্টের ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়া দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন না, কিন্তু আমাদেরকে সংগঠনটাকে দাঁড়া করানোর জন্য আমাদের ইনক্লুশন প্রয়োজন ছিল, যে আমরা যেন একটু 40-এর উপরে সিনিয়র যারা আছে তাদেরকে ইনক্লুড করতে পারি। কারণ স্বাভাবিক ভাই, আমার 30, আমি 40 বছর পর্যন্ত একটা মানুষের সাথে আমি হ্যাং আউট করতে পারবো, তার চিন্তা চেতনার মধ্যে আমি ঢুকতে পারবো, কিন্তু যার সাথে আমার 20 বছরের গ্যাপ, তার সাথে কিন্তু আমি যেই মানে শ্রদ্ধার জন্য যেটুকু গ্যাপ রাখতে হয়, আমি কিন্তু ওইভাবে মনের ভিতর ঢুকতে পারবো না, সেটা একটা ওই বয়সী মানুষই পারবে। তো সেখানে ধরেন বিএনপির এক্সাম্পল যদি দেই, আমাদের মানে বিগ পলিটিক্যাল রাইভাল আমাদের সামনে যে আছে, তো তাদের তো সব বয়সী মানুষই আছে। তো আমাদের যদি তাদের কম্পিট করা লাগে, যেহেতু আমরা রাজনীতিতে নেমে গেছি, বিপ্লব শেষ, এখন দেশ গঠনের সময়, এবং সংসদীয় রাজনীতিতে আমাদেরকে ঢুকতে হবে, আমরাও ঢুকতে চাই, তো আমাদের তো সব বয়সী মানুষকে কানেক্ট করা লাগবে। ওই চিন্তা থেকে যে অন্তত একজন, দ্য সিনিয়র মোস্ট পজিশন ইন এ কমিটি শুড বি দ্য সিনিয়র মোস্ট পারসন, এই চিন্তা থেকে আমরা কানেক্ট করার জন্য আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, কিন্তু প্রার্থী নির্বাচনটা তো ভাই ডিফারেন্ট টপিক। তখন আলটিমেটলি সেটা সিনিয়র হোক, আমার বয়সী হোক, আমার চেয়ে জুনিয়রও হইতে পারে, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে পারবে কিনা সে, গ্রহণযোগ্য, তাকে ইনশাআল্লাহ আমরা নমিনেশন দিব, ওরকম চিন্তাতে আমরা আগাচ্ছি ভাই। তবে আমরা আশা করি নাবিদ ভাই যে আপনাদের কাছে আগামী সংসদ নির্বাচনে বা আপনাদের পলিটিক্যাল প্র্যাকটিসে টাকাটা যেন একটা সেকেন্ড প্রায়োরিটিতে যায়, একটা কোয়ালিটিতে, মানে একটা একটা নেতা সিলেক্ট করা বা একটা প্রার্থী সিলেক্ট করা, এই জায়গাগুলোতে আপনারা মানে মানি অফকোর্স ইম্পর্টেন্ট পলিটিক্সে বা বাংলাদেশের কনটেক্সটেও, বাট ওইটা যেন সবসময় সেকেন্ড থার্ড প্রায়োরিটিতে যায়, এটার জন্য আপনারা কাজ করে যান আমাদের পক্ষ হয়ে, মানে আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে। সেকেন্ড হচ্ছে যে কথাটা আপনি বললেন যে প্রবাসীরা অনেক বড় একটা স্টেক হোল্ডার। আমরা দীর্ঘদিন আমরা তিনজনই মালয়েশিয়াতে পড়াশোনা করছি, পরে মাস্টার্স করছি ইউরোপে, সো এর ভিতরে মিডল ইস্ট অনেক দেশে ঘোরা হয়েছে, বুঝছেন। আমাদের মাইগ্রেন্ট শ্রমিক গুলা খুব দুর্বিষহ জীবন যাপন করে বিভিন্ন জায়গায়, এবং তারা ডকুমেন্টেশনের জায়গাটাতে সবসময় 90% টাইম, ইভেন উদয় আমাকে বলতেছিল, উদয়ের ইভেন মেয়ের বার্থ রেজিস্ট্রেশনটা করা হচ্ছে বার্লিন থেকে, বাট ইটস টেকিং লং টাইম। তো এটা দেখা যাচ্ছে শ্রমিকদের ক্ষেত্রে অনেক বড় প্রবলেম ক্রিয়েট করে, তারা কিন্তু সাফার করে রেগুলার। এম্বাসি বলে যে আমাদের স্টাফ নাই, বা তারা কাজের প্রতি হয়তো অনীহা, আমি জানি না বাংলাদেশের সরকারি চাকরির যে স্টাইল আর কি। আপনারা প্রবাসীদের সেবা দেওয়ার জন্য, মানে এরা তো পে করে রেগুলার, এরা দেশের অর্থনীতিকে বাঁচায় রাখে, মানে এরা ডিজার্ভ করে, সেই জায়গাটাতে আপনারা একটু অ্যাকাউন্টেবল করার চেষ্টা করবেন, এবং আপনাদের ম্যানিফেস্টোতে যেন অবশ্যই
একটা প্রবাসী বান্ধব ম্যানিফেস্টো আপনাদের থাকে, না হলে কিন্তু এদেশের অর্থনীতি যারা টানতেছে তাদেরকে আপনারা টেক কেয়ার না করলে, বারবার অনেকে প্রমিস করছে, আপনি হয়তো কালকে আমাদেরকে লিখিত দিতে পারেন যে হ্যাঁ থিওরিটিক্যালি আমরা এই করতেছি, বাট অ্যাকচুয়াল যে সার্ভিস বেসড প্রবাসীদেরকে সুবিধা দেয়া, তার জন্য যে লজিস্টিক্সটা দরকার, ওই জায়গাগুলোতে আপনাদের মানে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা কিন্তু করি, এবং এটা আমাদের অধিকার, আমি বলবো এটা প্রত্যেক প্রবাসীর আপনাদের কাছে। সো এই জায়গাটায় আপনারা ভুলে যাবেন না আশা করি। না অবশ্যই ভাই, এখানে মানে দেখেন এই আন্দোলনের পর থেকেই কিন্তু প্রবাসীরা যেহেতু একটা বড় রোল প্লে করছিল ভাই, তো এটা কিন্তু আমাদের মাথায় আছে এবং দেশের সবার মাথায় আছে। তো আমাদের দল যদি বলি, আমরা কিন্তু প্রবাসীদের ভোটাধিকার যেন নিশ্চিত হয় সেই জন্য কিন্তু আমরা একদম শুরু থেকেই আমরা ভয়েস রেজ করছি। ইভেন সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিছে নির্বাচন সংস্কারে, যে প্রবাসীদের তারা যেন ভোট দিতে পারে, সেটা মেইলের মাধ্যমে হোক অনলাইনের মাধ্যমে হোক, যে কোনো ভাবে যেন জিনিসটা নিশ্চিত করা হয়, এটাতে কিন্তু আমরা একদম মানে স্ট্রিক্টলি আমাদের ভয়েস রেজ এখনো করে যাচ্ছে। এটা হচ্ছে এক। কারণ হচ্ছে কি, আগের সবসময় প্রবাসীরা যদি ভোট যেহেতু দিতে পারে না ভাই, ভোট তাহলে তো ওদের আসলে তেমন মানে এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো ভুলে যায়। ইনক্লুসিভিটিটা আসে না, হ্যাঁ, আর ইনক্লুসিভিটিটাও আসে না। আপনার ভোট যেহেতু আপনার ভোট আমার লাগতেছে না, তাহলে আপনাকে তো আমি ভুলে যাবই, সত্যি কথা বলতে। এবং আপনি মুখে মুখে বললো, আপনি তো ওইভাবে চিন্তা করবেন না। তো প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যেন পলিটিক্যাল পার্টিগুলো বা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল থাকে টুয়ার্ডস আওয়ার মানে যারা রেমিটেন্স রাইটস গুলো নিয়ে। এক্স্যাক্টলি, রাইট, এটা এক নাম্বার। দ্বিতীয় যে ইস্যুগুলো বললেন, এই যে আমাদের কাছে অনেক মেসেজ আসে ভাই, আমি কেউই না এখনো পলিটিক্যাল, আমার পার্টি তো আমি এত বড় কিছু না, তারপরে ধরেন আমার ফ্রেন্ড লিস্টও যারা আছে এবং ধরেন আমার গ্রামের অনেকেই আত্মীয় স্বজন আছে যারা কাজ করছেন, যারা শ্রমিক হিসেবে। আপনাদের কুমিল্লার অনেক মানুষকে কিন্তু বাইরে বলে রাখেন, অনেক মানুষ তো তারা কিন্তু বৃহত্তর কুমিল্লা। ভাই এখন যেহেতু তোমরা রাজনীতিতে নামছো, তোমরা এগুলো নিয়ে কথা বলো। এক হচ্ছে যে প্রবাসীকে মারা গেলে তার লাশটা পাঠানোর যেন সরকারি ভাবে একটা ব্যবস্থা করা হয়। এই লাশ পাঠাতে গিয়ে তারা সবাই পড়ে, এবং মানে এটা নিয়ে কিভাবে পাঠায়, কয়েকদিন দেরি হয়ে যায়। কারণ আমাদের কিন্তু মুসলমানদের একটা সেন্টিমেন্ট আছে, মারা যাওয়ার সাথে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা, তাতে যেন লাশের মানে আত্মার কষ্ট না হয় সেই হিসাবে। কিন্তু সবসময় প্রবাসীদের লাশ পাঠানোর একটা নাকি বড় ইস্যু চলতেছে, সেটা আমরা চেষ্টা করবো এটাকে অ্যাড্রেস করার। দ্বিতীয়ত উদয় ভাই যে কথাটা বলেন, এটা তো মনে হয় সবারই সমস্যা। ইভেন আমাদের যারা ফ্রেন্ড ইউরোপ আমেরিকা যারা পড়াশোনা করতেছে, যারা এখন সেটেল, ওদেরও এই সমস্যা। মানে আমরা এমবাসির থ্রুতে একটা কাজ করতে গেলে, সেটা পাসপোর্ট রিনিউ থেকে শুরু করে যে কোনো ডকুমেন্ট, ভাই মানে একদম জীবন শেষ করে ফেলে। কারণ বিদেশে এমনি ভাই আপনারা অনেক ব্যস্ত, উইকেন্ড ছাড়া কিন্তু টাইম নেই। কারণ উইকেন্ডে আবার ওই দেশের ওই এমবাসিরও উইকেন্ড, তো উইকডে তো এমনি আপনার টাইম কম, সেখানে যদি তারা এরকম অসহযোগিতা করে, আপনার কিন্তু বাংলাদেশের মতো অফিসে গিয়ে বসে থাকার টাইমটা নাই। না, এটা আমরা খুব অসহায় ফিল করি। আপনি বিদেশে ছিলেন এজন্য হ্যাঁ, আপনাকে বোঝানোর কিছু নাই, এটা আপনি অসহায় ফিল হয় অনেক, কিন্তু আমাকে এখন কে দেখবে তাহলে। বেসিক্যালি এরকম 4-5টা ইস্যু অ্যাড্রেস করে আমরা ভয়েস রেজ করতেছি। এবং আমাদের ডায়াসপোরার কথাটা বললাম, যে আপনারা বলছিলেন যে আপনারা আমরা চাই যে এই বিষয়টা না, আমরা তো সবাই আমরা ভাই, আমরা সবাই বাংলাদেশের মানুষ। ভোটের সময় আপনি যাকে ইচ্ছা ভোট দেন, এক হিসাব। কিন্তু আমাদের ডায়াসপোরা আছে, আপনারা চাইলে আপনারা যে কেউ আমাদের, আমি মানে আপনাদেরকে দাওয়াত দিব যে আমাদের পার্টিতে আপনারাও জয়েন করেন, এবং আমাদের ডায়াসপোরা যে উইলিংটা আছে সেখানে গিয়ে এই কথাগুলো আপনারা বলেন, যেন আমাদের পার্টি পলিসির মধ্যে জিনিসটা ঢুকে যায়। ইভেন এখন করছিলাম আপনাদের ওই যে ফর্ম টর্ম পূরণ করছিলাম, বাট নাথিং, মানে কেউ কখনো যোগাযোগও করে নাই। মানে আমি জানি না প্রসেসটা কিভাবে করছেন আপনারা, বাট উই অল ডিড। আমরা সব প্রসেস ফলো করার ট্রাই করি, যে আসলে কে রেসপন্স করতেছে কে করতেছে না এটাও দেখার জন্য, যে আসলে এটার প্রসেসটা কি। এটা আমি স্বীকার করি যে অনেক ক্ষেত্রে এগুলো হয়েছে, কারণ অনেকে কমপ্লেইন করছে। কিন্তু ধরেন আমার দায়িত্ব এখন দিছে দেশের এই প্রফেশনালস উইংটা, কি যে পেশাজীবী রাজনীতিটা গুছানোর। তো আমি যে ফর্ম দিছি, আমি চেষ্টা করতেছি আবার এটাকে গো থ্রু করার। কারণ আমি নিজেও সত্যি কথা বলতে, যখন জাতীয় নাগরিক কমিটি হয়েছিল, আমি ফর্ম ফিল আপ করছিলাম, কেউ আমার সাথে ভাই যোগাযোগ করে নাই, সত্যি কথা বলতে। তাহলে চিন্তা করেন, হ্যাঁ মানে কানেকশনটা কি, যোগাযোগ করছে। কিন্তু আমি কিন্তু এইটা চাইনি, আমি চাইছি যে একটা সিস্টেমের ভিতর দিয়ে আসুক। তো এই এটা আমরা তো ওইটাই চাচ্ছি, যে আমি একটা জায়গায় যাব, ওইখান থেকে আমাকে হয়তো জানতে চাইবে, তারপরে নিল না নিল পরের ব্যাপার, নাথিং হ্যাপেন্ড। তার মানে এটা জাস্ট একটা কি, ওয়াজ ইট জাস্ট আ ফর্মালিটি অর জাস্ট এটা শো অফ? এটাই বুঝি না আমরা মাঝে মাঝে। অনেক ভুল ত্রুটি তো অবশ্যই আছে ভাই, কিন্তু আমরা চেষ্টা করব ভাই, অন্তত নিয়তটা পরিষ্কার এতটুকু বলতে পারি আজকে। চেষ্টা করব ভাই, ইনশাআল্লাহ বাড়াই ফেলেন। হ্যাঁ, ম্যান পাওয়ার, এই প্রসেস স্ক্রিনিং ট্রেনিং এগুলো ম্যান পাওয়ার দরকার আসলে, তা না হলে এটা হয় না। সময় তো সবারই লিমিটেড আমাদের। তো আমরা তাহলে শেষ করি আজকের ডিসকাশন। আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি। নাবিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আপনাকে ভাবছিলাম একটু কোশ্চেন ডিফিকাল্ট করব, বাট আপনি ইউ আর টু গুড টু দ্যাট ইউ অ্যানসার দেম টু ওয়েল। নেক্সট টাইম আরেকটু বেটার প্রিপারেশন নিয়ে আসবো। ভাই বিষয়টা হচ্ছে যে আপনি যদি সৎ থাকেন আর দেশপ্রেমিক থাকেন, কোনো কোশ্চেন কিন্তু আপনার কাছে ডিফিকাল্ট না। তো এটাই আমরা যেটা হচ্ছে না পারতেছি না চেষ্টা করে যাচ্ছি, আমি এটাই বলতেছি। কিন্তু আপনারা আমাকে যাই জিজ্ঞেস করেন, আমার মনে হয় এটাই বলবো।
এন্ড ওইটাই আমাদের মানে এই সিরিজটার আমাদের ওইটাই হচ্ছে মেইন পারপাস, যে আমরা ওই টক শো সেন্ট্রিক মানে ঢাকা সেন্ট্রিক কিছু ওই সেম বুমার মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের ওই বুলশিট না আমাদের বাংলাদেশের জনগণ জেনারেল জনগণ আর সহ্য করতে চায় না, শুনতে চায় না, স্পেশালি ইয়াং জেনারেশন। উই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। তুমি ফেল করতেছো, তুমি স্ট্রাগল করতেছো, ওপেনলি বলো, অনেস্টলি বলো, লেটস ওয়ার্ক অন ইট টুগেদার। বাট তুমি কোয়েশ্চেন ডজ করে যাবা, আননেসেসারি ডিফেন্ড করে যাবা, এন্ড দেন ওই সেম মানে আগের মতো বুলশিট গুলো ফিট করে যাবো, ওই জিনিসপত্র হবে না। উই নিড এ নিউ বন্দোবস্ত, অ্যাজ এনসিপি লাইকস টু সে। এন্ড থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন ইন দ্যাট প্রসেস আর কি। ইনশাল্লাহ আবার কথা হবে। নাবিদ ভাই ভালো থাকেন। এন্ড ইনশাআল্লাহ আপনাদের সবাইকে থ্যাংক অনেক ইউ সো ধন্যবাদ। মাচ ভাইয়া। আমার চেয়ে আপনারা সবাই অনেক ব্যস্ত, তারপরেও যে দেশের জন্য এই কাজটা আপনারা করতেছেন, কিছু মানে কথা তুলে ধরতেছেন দেশের মানুষের কাছে, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি স্যালুট জানাই আপনাদের। থ্যাংক ইউ ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ ভাই, দোয়া করবেন আমাদের জন্য ভালো ভাই। থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া রাখবেন, একসাথে হবে নতুন বাংলাদেশ, আমরা একসাথে সবাই গড়বো। ইনশাল্লাহ। ভালো থাকেন, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।